আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সানি। আমি পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকে আমরা এএফএমসি তে ফিজিক্স ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট থেকে যেগুলো প্রশ্নগুলো ছিল, ঠিক আছে, ওই প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। আর তোমরা অনেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো, অনেকে চান্স পাবে, আবার অনেকে চান্স পাবে না, ঠিক আছে। এখন যারা চান্স পাবে না তারা অনেকে দেখবে এখানেই তাদের জার্নিটা স্টপ করে দিচ্ছে। এখন তুমি যদি তোমার জার্নিটা এখানে স্টপ করে দাও, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু এখানে শেষ হয়ে যাবে। এখন তুমি যদি এখান থেকে একটু লেগে থাকো, প্রতিদিন একটু পড়াশোনা করো, আর আমরা যে ভিডিওগুলো নিতেছি, ক্লাসগুলো নিতেছি, ওইগুলো দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি সহজেই এফএমসি তে একটা সিট নিজে কনফার্ম করে নিতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের কি উচিত, এখন থেকে জাস্ট লেগে থেকো। আর যে আমরা যে নিয়মিত যে ক্লাসগুলো নিতেছি, ঠিক আছে, ওগুলো একটু নিয়মিত ভাবে করো। আর কোশ্চেন ব্যাংক আমরা অ্যানালাইসিস করে দেবো এখানে। এফএমসি থেকে যে প্রশ্নগুলো আসছে তোমরা ওইগুলো জাস্ট একটু করো, দেখবা সিট তোমার একটা কনফার্ম হবে। কারণ দেখবা এখন অনেকে হাল ছেড়ে দিবে। এখন তুমি যদি হাল ছেড়ে না দাও, তুমি কিন্তু অন্যান্য থেকে এগিয়ে যাবা। অনেকে দেখবে এখন পিছিয়ে পড়েছে, ঠিক আছে। মানে তোমার কম্পিটিশন অলরেডি কমে গেছে, তোমার কম্পিটিশন কমে গেছে। এখন যদি তুমি এখান থেকে তোমার বেস্ট এফোর্টে দিতে পারো, তাহলে তোমার একটা সিট কিন্তু অবশ্যই কনফার্ম হবে, ঠিক আছে। এখন আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, ঠিক আছে, ফিজিক্স ফার্স্ট পার্টের 10টা চ্যাপ্টার আর ফিজিক্স সেকেন্ড পার্টের 11টা চ্যাপ্টার, ঠিক আছে। এই 21টা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ছিল, মানে বিগত বছরে এফএমসি তে যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নগুলো কোন টপিক থেকে আসছে, ঠিক আছে। মানে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বলে দিব এই টপিকগুলো ইম্পর্টেন্ট আর এই টপিকগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে। মানে যে টপিকগুলো তুমি পড়লে অ্যান্সার করতে পারবা, আর এই ভিডিওগুলো তুমি দেখো, তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। দেখো, এটা হলো মেডিকেল ওয়ালা কোশ্চেন ব্যাংকটা, ঠিক আছে। এখানে তোমার সিরিয়াল ওয়াইজ ফার্স্টে মেডিকেল, মানে মেডিকেলের যে প্রশ্নগুলো আসছে, তারপর ডেন্টালের যে প্রশ্নগুলো আসছে, আর এএফএমসি তে যে প্রশ্নগুলো আসছে ওটা সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে। আজকে আমরা এএফএমসি নিয়ে আলোচনা করবো, তাই এএফএমসি এর প্রশ্নগুলো আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, দেখো, এএফএমসি থেকে বিগত বর্ষের যে প্রশ্নগুলো আছে, দেখো ফার্স্ট প্রশ্নটা কি বলছে, এসআই পদ্ধতিতে বস্তুর পরিমাণের একক কি? একক, ঠিক আছে। এই একক টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, একক, ঠিক আছে। ফার্স্ট অর্ডার থেকে একক টপিকটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোন বস্তুর যে এককগুলো, ঠিক আছে, রাশির এককগুলো, সব এককগুলো তোমার দেখে যেতে হবে। দেখো, এখান থেকে অনেকগুলো এককের প্রশ্ন আসছে, কাজের এককের প্রশ্ন, তারপর তড়িৎ প্রবাহের এককের প্রশ্ন, দেখো অনেকগুলো এককের প্রশ্ন আসছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম আসি, বস্তুর পরিমাণের একক কি? বস্তুর পরিমাণের একক কি? মোল, ঠিক আছে। দেখবা এসআই পদ্ধতিতে 9টা একক আছে, ঠিক আছে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, পদার্থের পরিমাণের একক মোল। তারপর কোণ, কোণ হলো কি, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। কোণ হলো দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক, ঠিক আছে, দুই ধরনের হতে পারে। এখন দ্বিমাত্রিক কোণের একক হলো রেডিয়ান, আর ত্রিমাত্রিক কোণের একক হলো স্টেরেডিয়ান, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। আর কোণের মাত্রা নেই, ঠিক আছে। অর্থাৎ এসআই একক, ঠিক আছে, আর দেখবে এমকেএস পদ্ধতি একক, সিজিএস পদ্ধতি একক, তারপর মৌলিক একক, যৌগিক একক, অর্থাৎ একক থেকে যে প্রশ্নগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। একক থেকে যে প্রশ্নগুলো আছে সবগুলো করবা। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা যাই। দেখো, পদার্থ, পারমাণবিক পদার্থবিজ্ঞানের কাজের একক কি? আবার সেই একক, ঠিক আছে, আবার সেই একক। এখন কাজের একক কি? কাজের একক একটাই, সেটা কি? জুল, ঠিক আছে, জুল। আচ্ছা, এই দেখো, ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে কোনটি ব্যবহার করে? এটাও কিন্তু এককের প্রশ্ন, একক থেকে আসে। দেখো, ফার্স্ট 3টা প্রশ্ন করলাম, 3টা প্রশ্ন এককের থেকে আসছে, ঠিক আছে। এখন ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে কি বলছিলাম? স্টেরেডিয়ান। আর যদি দ্বিমাত্রিক কোণ বলতো সেক্ষেত্রে তো রেডিয়ান, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, জ্যাপ্টো, ঠিক আছে। জ্যাপ্টো দ্বারা কি বোঝায়? এটা কোথা থেকে আসছে? এককের উপ একক, উপ একক গুলো ছিল না, এককের উপ একক কি? যেমন হলো পিকো, ফেমটো, অ্যাটো, তারপর মাইক্রো, ন্যানো, ওগুলা। মাইক্রো কি? 10^6, ন্যানো 10^9, তারপর পিকো, ফেমটো, অ্যাটো। পিকো কি? 10^12, তারপর ফেমটো 10^15, ঠিক আছে, ওইগুলা। এখন কি বলছে এখানে? জ্যাপ্টো। জ্যাপ্টো কি হবে? 10^21, ঠিক আছে। তাহলে এককের উপগুণিতক গুলা, ওইগুলা ইম্পর্টেন্ট। কি পেলাম আমরা? ফার্স্টে একক পেলাম একটা, আর এককের উপগুণিতক টপিক গুলা খেয়াল রাখো, কোন কোন টপিক থেকে আসছে, ঠিক আছে। একক থেকে আসছে আর এককের উপগুণিতক এটা থেকে আসছে, ঠিক আছে। নেক্সট যে আমরা মিটার, দেখো, মিটার রুলারের পরিমাপের সূক্ষ্মতা কত? এটা তোমার ডিরেক্ট মনে রাখতে হবে, এটাও কিন্তু পরিমাপের থেকে আসে, ঠিক আছে। পরিমাপ থেকে আসে, এটা 1 মিলিমিটার, 1 মিলিমিটার, ঠিক আছে। আবার দেখো এককের থেকে প্রশ্ন, ত্রিমাত্রিক কোণের একক, ঠিক আছে। ত্রিমাত্রিক কোণের একক কি বলছিলাম? দ্বিমাত্রিক কোণের একক হলো রেডিয়ান, আর ত্রিমাত্রিক কোণের একক হলো স্টেরেডিয়ান। ত্রিমাত্রিক কোণের একক হলো স্টেরেডিয়ান, ঠিক আছে। আর প্যারালাক্স ইরর কোন ধরনের ত্রুটি? ইরর, ঠিক আছে। এই মানে ত্রুটি টপিকটা ইম্পর্টেন্ট, দেখবে ত্রুটি থেকে কতগুলো আছে, যান্ত্রিক ত্রুটি আছে, পর্যবেক্ষণমূলক ত্রুটি আছে, ব্যক্তিগত ত্রুটি আছে, ঠিক আছে, এলোমেলো ত্রুটি আছে। ওই ত্রুটিগুলোর যে উদাহরণগুলো, ওই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওই উদাহরণগুলো থেকে দিয়ে দিবে। আর প্যারালাক্স ত্রুটি কি? এটা হলো লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি জিনিসটা কি? মানে দৃষ্টির ভিন্নতার জন্য যে ত্রুটিটা হয়, বা দৃষ্টির যে ত্রুটির জন্য ওই ত্রুটিটা হয়, সেটাকে আমরা বলছি লম্বন ত্রুটি, ঠিক আছে। প্যারালাক্স ত্রুটি হলো লম্বন ত্রুটির উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো স্টেরেডিয়ান কোণ, ঠিক আছে, আবার কিসের থেকে আসছে? এককের থেকে। স্টেরেডিয়ান কি বলছিলাম? কোণের একক, কোণের কোণ, ত্রিমাত্রিক কোণ না দ্বিমাত্রিক কোণ? রেডিয়ান হলো দ্বিমাত্রিক কোণ আর স্টেরেডিয়ান হলো ত্রিমাত্রিক কোণ, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, আলোকবর্ষের দূরত্বের একক, আলোকবর্ষের দূরত্বটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। উপ এককগুলো বলছিলাম না? উপ এককগুলো কি বলছিলাম? পিকো, ফেমটো। তারপর ধরো 1 অ্যাংস্ট্রম = 10^10, তেমন এক আলোকবর্ষ, ঠিক আছে। এক আলোকবর্ষ সমান কত? এটা মনে রাখবা, এটা পার্সেক বোঝানো হয়, ঠিক আছে। দূরত্বের এককটা
পারসেক দিয়ে বোঝানো হয়, 1 পারসেক ইকুয়াল 3.26 আলোকবর্ষ, ঠিক আছে? 1 পারসেক ইকুয়াল 3.26 আলোকবর্ষ। আর 1 আলোকবর্ষ সমান কত মিটার এটা মনে রাখবে, ঠিক আছে? 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার, ঠিক আছে? 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। আচ্ছা, নেক্সট আসি। আচ্ছা, উড়োজাহাজ নকশা করেন কে, ঠিক আছে? এই টপিকটা মানে বিজ্ঞানীর নাম, এটা নিয়ে তো হাইট তোলার দরকার নাই, ঠিক আছে? এগুলো থেকে তোমার মোস্ট কয়েকটা ইম্পর্টেন্ট টপিক পড়লে হবে, মানে সবগুলো পড়ার দরকার নেই। দেখবা বইয়ে অনেকগুলো বিজ্ঞানীদের নাম দেওয়া আছে, বইয়ে অনেকগুলো বিজ্ঞানীর নাম দেওয়া আছে, তোমার সবগুলো পড়ার দরকার নেই। এটা হলো লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে? আমি কয়েকটা ইম্পর্টেন্ট বলে যাচ্ছি, যেমন আইনস্টাইন, ঠিক আছে? তারপর নিউটন, এটা ইম্পর্টেন্ট। তারপর গ্যালিলিও, আধুনিক বিজ্ঞানের সূচনা করে কে? গ্যালিলিও। আরেকটা জিনিস পড়বা কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে? কোয়ান্টাম তত্ত্ব এটা আবিষ্কার করা হলো ম্যাক্স প্ল্যাঙ্ক। আর কোয়ান্টাম তত্ত্ব যে সম্প্রসারিত করে, ঠিক আছে? কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করে এটা হলো বিজ্ঞানী আইনস্টাইন। কি বললাম? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে হলো ম্যাক্স প্ল্যাঙ্ক, আর কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করা হলো বিজ্ঞানী আইনস্টাইন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো ম্যাথ একটি আসে এফএমসি তে, এটা হলো 2020-21 আসছিল, ঠিক আছে? 1 মাইল ও 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এটা মনে রাখবা, ঠিক আছে? 1 মাইল ইকুয়াল 1.609 কিলোমিটার, ঠিক আছে? 1.609 কিলোমিটার, ঠিক আছে? এখন যদি বলে পার্থক্য কত, পার্থক্য হলো 0.609 কিলোমিটার, 0.609 কিলোমিটার। আর মিটারে চাইলে 1000 গুণ দিবা, 609 মিটার, ঠিক আছে? মিটারে যদি চায় তাহলে 609 মিটার। আর দেখো এই মেডিকেলও কিন্তু প্রশ্ন আছে, যেমন ডেন্টাল ছিল, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যেমন শতকরা ত্রুটি এগুলো বের করতে বলছে, এগুলোও দেখে যাবে, ঠিক আছে? আজকে আমরা এফএমসি গুলো করতেছি, তাই এফএমসি গুলো কোশ্চেনগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট চলে যাই, সেকেন্ড ভেক্টর, ঠিক আছে? আবার দেখো এই যে মেডিকেল, তারপর ডেন্টাল আর এফএমসি, প্রতিটা প্রশ্নগুলো আলাদা করে দেওয়া হচ্ছে, এটা মেডিকেল কোশ্চেন ব্যাংকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভেক্টর রাশির লব্ধি, ঠিক আছে? নেক্সট প্রথম প্রশ্নটা কি দেখো, ভেক্টর রাশির লব্ধি। ভেক্টর রাশির লব্ধি, ভেক্টর রাশির লব্ধি নির্ণয়ের যে সূত্রগুলো, ঠিক আছে? ভেক্টর রাশির লব্ধি নির্ণয় তোমাদের বইয়ে দেখো 5টা সূত্রের নাম লেখা আছে। ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র আর হলো উপাংশ সূত্র, ঠিক আছে? এর মধ্যে সবগুলো হলো দুইটা দুইটা নিয়ে কাজ করে। এখন যদি একাধিক ভেক্টর নিয়ে কাজ করে কোনটা, সেটা হলো বহুভুজ সূত্র। একাধিক ভেক্টর নিয়ে কাজ করে কোনটা, সেটা হলো বহুভুজ সূত্র, ঠিক আছে? এই বহুভুজ সূত্র এটা কি বলছে, নিচের কোন দুইয়ের অধিক ভেক্টর রাশির লব্ধি নির্ণয় করে। দুইয়ের অধিক মানে একাধিক, ঠিক আছে? মানে দুইয়ের অধিক, ঠিক আছে? দুইয়ের অধিক নিয়ে কাজ করে হলো বহুভুজ সূত্র। আর যদি বলে দুইটা নিয়ে, তাহলে সাধারণ সূত্র দুইটা নিয়ে কাজ করে, ত্রিভুজ সূত্র বাকি সবগুলো দুইটা নিয়ে কাজ করে, ঠিক আছে? আর দুইয়ের অধিক বলে বহুভুজ সূত্র। আচ্ছা, লন রুলারের ক্ষেত্রে, ঠিক আছে? লন রুলারের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখবা, দুইটা টপিক আছে, একটা লন রুলার টানা আর একটা হলো নৌকার গুণ টানা। লন রুলার টানা আর একটা হলো নৌকার গুণ টানা, এই দুটো জিনিস দেখতে হবে, ঠিক আছে? লন রুলার খেলার চেয়ে টানা সহজ, ঠিক আছে? জিনিসটা খেয়াল রাখবা। আর কোনটি ভেক্টর ক্ষেত্র না, ঠিক আছে? এই কোনটি ভেক্টর ক্ষেত্র মানে আসছে নিচের কোনটা ভেক্টর রাশি আর স্কেলার রাশি, এই দুইটার পার্থক্য করে পারবা। ভেক্টর রাশি আর স্কেলার রাশি উদাহরণ, টপিকগুলো কিন্তু বলে দিতেছি। দেখো, ভেক্টর রাশি আর স্কেলার রাশি উদাহরণ, নিচের কোনটা ভেক্টর রাশি উদাহরণ, নিচের কোনটা স্কেলার রাশি উদাহরণ, ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই টপিকটা পুরোটা পড়তে হবে। ভেক্টর রাশি উদাহরণ আর স্কেলার রাশি উদাহরণ। এখন দেখো ভেক্টর ক্ষেত্র না কোনটা, এটা তাপমাত্রা। বাকি সবগুলো দেখো ভেক্টর ক্ষেত্র, বেগ ভেক্টর রাশি, তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি, চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, এখান থেকে ভেক্টর ক্ষেত্র থেকে, ঠিক আছে? সকল ভ্রামক, ঠিক আছে, ওটা হলো ভেক্টর, সকল ভ্রামক ভেক্টর এক্সেপ্ট জড়তার ভ্রামক, ঠিক আছে? জড়তার ভ্রামক এটা স্কেলার রাশি, সকল ভ্রামক ভেক্টর, জড়তার ভ্রামক এটা স্কেলার রাশি, এটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা, স্কেলার কোয়ান্টিটি ও ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটার সম্পর্ক কি? এখন দেখো গ্রেডিয়েন্ট, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কি? একটা ভেক্টর ক্ষেত্র না? গ্রেডিয়েন্ট কি? একটা ভেক্টর ক্ষেত্র, ঠিক আছে? এখন ভেক্টর ক্ষেত্র দুইটা জিনিস, একটা দিক আছে একটা মান আছে। এখন ম্যাগনিটিউড বলছে, ম্যাগনিটিউড মানে কি? মান। এখন যদি আমি ভেক্টর ক্ষেত্র শুধু মানই নেই, আর স্কেলার কোয়ান্টিটি মানে কি? শুধু মান। তো এই দুটো জিনিস একই না, সেটা হবে কি? ইকুয়াল। ভেক্টর ক্ষেত্র আর ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট একটা ভেক্টর ক্ষেত্র আর স্কেলার কোয়ান্টিটি, এদের কি সম্পর্ক কি? ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা, এই দেখো নিচের কোনটা ভেক্টর রাশি, আবার একই প্রশ্ন, নিচের কোনটা ভেক্টর রাশি, নিচের কোনটা স্কেলার রাশি, এগুলো, ঠিক আছে? ভেক্টর রাশি আর স্কেলার রাশি, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড বাকি সবগুলো দেখো স্কেলার রাশি, শক্তি স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, ইলেকট্রিক কারেন্ট এটা স্কেলার রাশি, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো প্রশ্ন কি বলছে, নিচের কোনটা ভেক্টর রাশি। দেখছো প্রশ্নগুলো একটু খেয়াল করবা, দেখছো কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি, এই প্রশ্ন টাইপের 3-4 বার আছে। দেখো এই যে একটা নিচের কোনটা ভেক্টর রাশি, আবার দেখো এই যে নিচের কোনটা ভেক্টর, স্কেলার কোয়ান্টিটি, ম্যাগনিটিউড কোয়ান্টিটি, ঠিক আছে? অর্থাৎ নিচের কোনটা ভেক্টর রাশি আর স্কেলার রাশি, ঠিক আছে? এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট। আর কয়েকটা টপিক আমি বলে দেই, ডাইভারজেন্স, কার্ল, ঠিক আছে, গ্রেডিয়েন্ট, এই টপিকগুলো পড়বা। আর ভেক্টর রাশির যোগের সূত্রগুলো যেটা বললাম ওগুলা। আরেকটা জিনিস পড়বা, ডট গুণন আর ক্রস গুণন, ঠিক আছে? আই ক্রস গুণের মধ্যে আই ডট আই কি হয়, আই ক্রস আই কি হয়, ঠিক আছে? এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা দেখো নিচের কোনটা ভেক্টর রাশি, কি হবে? তড়িৎ ক্ষেত্র। বাকি সবগুলো দেখো দৈর্ঘ্য, ভর, কাজ, এগুলো কি? স্কেলার রাশি, এগুলো কি? স্কেলার রাশি। আচ্ছা দেখো এখানে আমরা
প্রশ্ন আসে নাই এফএমসি থেকে, ঠিক আছে, ভেক্টর থেকে, কিন্তু ভেক্টর থেকে কয়েকটা পড়বা, লব্ধিগুলো পড়বা, তারপর ওই কত কোণে দুইটা বল কাজ করলে, ঠিক আছে, ওটা লব্ধি সমান হবে। দুইটা সমান বল যদি 120 ডিগ্রি কোণে কাজ করে তাহলে এটা লব্ধি এই দুইটা বলের সমান হয়, ঠিক আছে। এরকম ছোট ছোট যে লাইনগুলো আছে না ওগুলো পড়বা। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই, গতিবিদ্যা। আচ্ছা, এই যে এফএমসি থেকে যে প্রশ্নগুলো আসছে, ঠিক আছে, মুক্তভাবে পরন্ত বস্তুর গতি, মুক্তভাবে পরন্ত বস্তুর গতি, তাহলে কি মুক্তভাবে পরন্ত বস্তু থেকে যে টপিকটা আছে পুরোটা পড়বা, মুক্তভাবে পরন্ত বস্তু, ঠিক আছে। মুক্তভাবে পরন্ত বস্তুর গতি কে দিয়েছেন, ওই তিনটা সূত্র, তারপর তিনটা সূত্রের প্রথম সূত্র কি বলে, দ্বিতীয় সূত্র কি বলে, তৃতীয় সূত্র কি বলে, প্রথম সূত্রের যে ব্যাখ্যা, দ্বিতীয় সূত্র কিসের আর কিসের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, যেমন বেগ আর সময়, তারপর তৃতীয় সূত্র কার আর কার মধ্যে সম্পর্ক স্থাপন করছে, যেমন এস আর টি স্কোয়ার, এস সমান টি স্কোয়ার, ঠিক আছে। ওই তিনটা সূত্র ইম্পর্টেন্ট, অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তু গতির ক্ষেত্রে তিনটা সূত্র আর তিনটা সূত্রের ব্যাখ্যা, তিনটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে মুক্তভাবে পরন্ত বস্তুর গতি কোনটি, এটা কি হবে, একমাত্রিক সুষম। মুক্তভাবে পরন্ত বস্তুটা দেখবে একটা অক্ষ বরাবর আমরা বিবেচনা করি, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর আমরা বিবেচনা করি, অর্থাৎ একটা অক্ষ, একমাত্রিক সুষম, ঠিক আছে, একমাত্রিক সুষম। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, ঠিক আছে। সময় ব্যবধান শূন্যের কাছে, এটা কোথা থেকে আসছে, এটা হলো দেখবা বেগ আর ত্বরণ, ঠিক আছে। এক জায়গায় তৃতীয় অধ্যায় দেখবা বেগ আর ত্বরণের সংজ্ঞাগুলো দেওয়া আছে, বেগের সংজ্ঞা, তাৎক্ষণিক বেগের সংজ্ঞা, তাৎক্ষণিক ত্বরণের সংজ্ঞা, ওগুলা থেকে। যখনই শূন্যের কাছাকাছি বলবে, যখনই শূন্যের কাছাকাছি বলবে তখনই তোমরা তাৎক্ষণিক শব্দটা খুঁজবা, ঠিক আছে। যখনই শূন্যের কাছাকাছি বলবে তখনই তাৎক্ষণিক শব্দটা খুঁজবা। শূন্যের কাছাকাছি হলে স্থানোচ্যুতির হার, ঠিক আছে, স্থানোচ্যুতির হার মানে কি, স্মরণের হারটা বুঝেছে, স্মরণের হারটা বুঝেছে, কি হবে, তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ কি বলছি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তাৎক্ষণিক শব্দটা খুঁজবা, ঠিক আছে। আচ্ছা, এই দেখো পরন্ত বস্তু তৃতীয় সূত্র, কি বলছিলাম, মুক্তভাবে পরন্ত বস্তু টপিকটা ইম্পর্টেন্ট, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র, তিনটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাই তিনটাই দেখতে হবে। দেখো আবার প্রশ্ন আসছে, এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কিন্তু এইভাবে পড়তে হবে, তোমরা জাস্ট এরিয়াটা মার্ক করবা, কোন এরিয়াটা তোমার জন্য ইম্পর্টেন্ট, যে এরিয়াটা দেখতেছো এরপর ওই এরিয়াটা পড়ে ফেলবা, ঠিক আছে। তৃতীয় সূত্রটা কি, এর সমানুপাতিক টি স্কয়ার, এই সমানুপাতিক টি স্কয়ার। আর যদি দ্বিতীয় সূত্র বলতো, দ্বিতীয় সূত্র হলো ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, বেগ সময়ের সমানুপাতিক, বেগ সময়ের সমানুপাতিক, এটা হলো দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র হলো এর সমানুপাতিক টি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যাই, আচ্ছা দেখো এখান থেকেও মানে এফএমসি থেকে কিছু আসে না, কিন্তু এখান থেকে কি পড়তে হবে জানো, আপেক্ষিক বেগ, একটা সাপেক্ষে একটা আপেক্ষিক বেগ, দুইটা বস্তু একদিকে চললে আপেক্ষিক বেগ কি করতে হয়, তারপর দুইটা বস্তু বিপরীত দিকে চললে আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি করতে হয়, ওগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। একটু ম্যাথ গুলো একটু করতে হবে, ঠিক আছে। তৃতীয় অধ্যায় থেকে মেনলি ম্যাথ টপিকটা আসে, ঠিক আছে, মেডিকেলের ক্ষেত্রে, আর এফএমসি ক্ষেত্রে এগুলো দেখবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চতুর্থ অধ্যায় চলে আসি, নিউটনের বলবিদ্যা, নিউটনের বলবিদ্যা, ঠিক আছে। ফার্স্ট দেখবা মেডিকেল, তারপর ডেন্টাল, এরপর এফএমসি, প্রশ্নগুলা একটা ভালো করে ভাগ করে দেওয়া আছে, মানে একটার উপর একটা, ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা আসি, ঠিক আছে। নিচের কোন বলটি আণবিক গঠনের জন্য দায়ী, নিচের কোন বলটি আণবিক গঠনের জন্য দায়ী, ঠিক আছে। নিচের কোন বলটি আণবিক গঠনের জন্য দায়ী। এখন দেখো বল থেকে আসে, ঠিক আছে। তা আমরা কি বুঝলাম, বলের প্রকারভেদ দেখবে একটা টপিক আছে, ঠিক আছে, নিউটনের বলবিদ্যা প্রথম দুই পেজ খুলে দেখবা, বলের প্রকারভেদ, চারটা প্রকারভেদ দেওয়া আছে, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। এই বলের প্রকারভেদ গুলো ইম্পর্টেন্ট, বলের যে প্রকারভেদ গুলো আছে, বলের প্রকারভেদ কোনটা সাপেক্ষে কোনটা কত গুণ, তারপর বলের মানে মহাকর্ষ বলের বাহক কি, সবল নিউক্লিয়ের বাহক কি, দুর্বল নিউক্লিয়ের বাহক কি, অর্থাৎ বলের প্রকারভেদ পুরো টপিকটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এই বলের প্রকারভেদ টপিকটা আমার পড়তে হবে, ঠিক আছে। এখন আণবিক গঠনের জন্য দায়ী বলছে, আণবিক গঠনের জন্য দায়ী হলো তড়িৎচুম্বকীয় বল, আণবিক গঠনের দায়ী কি, তড়িৎচুম্বকীয় বল। দেখবা তড়িৎচুম্বকীয় বলে লেখা আছে তিনটা জিনিসের জন্য দায়ী হলো তড়িৎচুম্বকীয় বল, একটা হলো আণবিক গঠন, একটা স্থিতিস্থাপকতা, একটা হলো রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। স্থিতিস্থাপক বল, আণবিক গঠন আর রাসায়নিক বিক্রিয়া, এই তিনটার জন্য তড়িৎচুম্বকীয় বলটা দায়ী। আর কয়েকটা জিনিস আমি বলের থেকে বলে দেই, যদি বলে উদ্ভিদের ঠিক আছে, একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস গঠনের জন্য কোন বলটা দায়ী, সেটা হলো সবল নিউক্লিয় বল। আর সবচেয়ে শক্তিশালী বল কোনটা, সবল নিউক্লিয় বল। আর সবচেয়ে দুর্বল বল কোনটা, মহাকর্ষ বল, ঠিক আছে। এই টপিক গুলা বল থেকে, বলের প্রকারভেদ থেকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, নিচে দেই, আচ্ছা যে রকেটের জ্বালানি, রকেটের জ্বালানি, ঠিক আছে, রকেটের জ্বালানি হিসেবে কিভাবে হবে, রকেটের টপিকটা ইম্পর্টেন্ট, রকেট টপিকটা ইম্পর্টেন্ট, সুতরাং ওটা পড়তে হবে। রকেটের জ্বালানিতে কোনটা ভাবে হতে হয়, রকেটের দহনে কোনটা ভাবে হতে হয়, ঠিক আছে। তারপর রকেটের ত্বরণের দেখবে একটা সূত্র আছে, সূত্রের নির্ভরশীলতা, মানে কোন কোন শর্তে ত্বরণ বাড়বে ত্বরণ কমবে, ঠিক আছে, ওটা পড়তে হবে। এখন রকেটের জ্বালানি তরল হাইড্রোজেন, তরল হাইড্রোজেন। আর যদি বলতো রকেট দহনে, জ্বালানি দহনে, তাহলে তো তরল অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা, এই দেখো আণবিক গঠনে কোন বলের প্রকাশ ঘটে, একই প্রশ্ন, আণবিক গঠনে কোন বলের প্রকাশ ঘটে, এটা কোথা থেকে আসছে, বলের প্রকারভেদ। আর বলছিলাম কি তিনটার জন্য
তড়িৎচুম্বকীয় বল, একটা হলো আণবিক গঠন, আর একটা হলো স্থিতিস্থাপক বল, আর একটা হলো রাসায়নিক ক্রিয়া। ঠিক আছে, এই তিনটা বলের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় বলের প্রকাশ ঘটে। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বল। নেক্সট টপিক আসি, ভরবেগ ও গতি জড়তা এটা সম্পর্ক কি? ভরবেগ ও গতি জড়তার সম্পর্ক হলো সমানুপাতিক। ভরবেগ ও গতি জড়তার সম্পর্ক কি? সমানুপাতিক। এখন দেখো, জড়তার পরিমাপ করা হয় ভর দ্বারা, আর গতি জড়তার পরিমাপ করা হয় ভরবেগ দ্বারা। এই জিনিসটা একটু খেয়াল রেখো। ঠিক আছে, জড়তার পরিমাপ বললে হবে ভর, আর গতি জড়তার পরিমাপ বললে হবে ভরবেগ। ঠিক আছে, এই দুটো হবে সমানুপাতিক। অর্থাৎ যদি ভরবেগ বাড়ে তাহলে গতি জড়তা বাড়বে, আর ভরবেগ কমলে গতি জড়তা কমবে। দেখো, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বল? কি বলছিলাম, বল টপিকটা ইম্পর্টেন্ট। দেখো কতবার প্রশ্ন আসে, এই যে একটা, তারপর প্রথম যে প্রশ্নটা দেখলাম, তারপর 3 নাম্বার প্রশ্ন দেখলাম, তিনটাই বলের প্রকার ভিত্তিক আসছে। ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী বল আর সবচেয়ে দুর্বল বল এটা দেখে রাখবা। সবচেয়ে শক্তিশালী বল কোনটা বলছিলাম? সবল, নিউক্লিয় বল, পারমাণবিক বল লিখতে এখানে। আর সবচেয়ে দুর্বল বল বললে ওটা বল মহাকর্ষ বল। ঠিক আছে, আর রাস্তার ব্যাংকিং নিচের কোন বলকে বৃদ্ধি করে? রাস্তার ব্যাংকিং দেওয়া হলো কেন্দ্রমুখী বলের জন্য। ঠিক আছে, একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য আর কেন্দ্রে একটা বল প্রয়োজন হয়। ঠিক আছে, ওটার জন্য রাস্তার ব্যাংকিং দেওয়া হয়। রাস্তার ব্যাংকিং থেকে শুধু এতটুকু পড়বা, দেখবা অনেক সূত্র আছে কঠিন কঠিন, ওগুলো পড়া দরকার নেই। ঠিক আছে, জাস্ট মেন লাইন গুলো পড়বা। আবার দেখো একই প্রশ্ন, আণবিক গঠন কোন বল দ্বারা হয়? অর্থাৎ বলের প্রকার ভিত্তিক আসছে। আণবিক গঠন, স্থিতিস্থাপক বল, রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, তিনটা বলছিলাম, এটা ছিল তড়িৎচুম্বকীয় বল, তড়িৎচুম্বক বল। ঠিক আছে, আচ্ছা, কোন বল সবচেয়ে শক্তিশালী? আবার সে একই প্রশ্ন। ঠিক আছে, কোন বল সবচেয়ে শক্তিশালী? সবল নিউক্লিয় বল। তোমরা একটা জিনিস দেখতে পারছো, প্রশ্ন কিন্তু রিপিট হতেছে, দেখছো? এই একটা প্রশ্ন, ঠিক আছে, এটা একবার আসছে, আবার দেখো এই যে দুইবার। ঠিক আছে, আণবিক গঠন দুইবার, আবার দেখো শক্তিশালী বল। ঠিক আছে, এটাও দুইবার আসছে। ঠিক আছে, তো তোমরা প্রশ্নগুলো পড়বা আর টপিক গুলো পড়বা। ঠিক আছে, প্রশ্ন কিন্তু রিপিট হয়, অর্থাৎ সেম জায়গা থেকে কিন্তু আসে। ঠিক আছে, বলের প্রকার ভেদ থেকে দেখবা 3-4টা প্রশ্ন এসে পড়ছে। আচ্ছা, নিচের কোনটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার? এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসে। ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, বল ও বলের ক্রিয়াকালের গুণফল। ঠিক আছে, এটাকে কি বলে? এটাকে বল ও বলের ক্রিয়াকালের গুণফল, এটা বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত। এখন ঘাত বল আর বলের ঘাত, ঠিক আছে, ঘাত বল আর বলের ঘাত, এই দুইটা টপিক ইম্পর্টেন্ট। ঘাত বল আর বলের ঘাত মানে পার্থক্য যেটা, এককটা, মাত্রাটা, এগুলো পড়তে হবে। এখন একটা জিনিস দেখো, ঘাত বল শেষে বল শব্দটা আছে, অর্থাৎ এটা একটা বল। ঠিক আছে, এটা একটা বল এফ, আর বল ও বলের ক্রিয়াকালের গুণফল বলছে। ঠিক আছে, অর্থাৎ বলের সাথে টি গুণ করলে এফ টি, এটা হলো তোমার বলের ঘাত। ঠিক আছে, আর বলের ঘাত এটা ভরবেগের পরিবর্তনের সমান, অর্থাৎ এমভি মাইনাস এমইউ। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, নেক্সট আসি, এই দেখো, কোনটি সবচেয়ে দুর্বল বল? কোনটি সবচেয়ে দুর্বল বল? কি বলছিলাম, বলের মধ্যে বলের প্রকারভেদ টপিকটা পুরাটা ইম্পর্টেন্ট। এই দেখো কয়বার প্রশ্ন এসে বলো, 4বার প্রশ্ন এসে পড়ছে পর্যন্ত। কোনটি সবচেয়ে দুর্বল বল? দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। দুর্বল বল হলো মহাকর্ষ বল। আর সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল। ঠিক আছে, আণবিক গঠন দেখছো, এটা 3বার এসে বললো। আণবিক গঠন, আণবিক গঠন কোন বলের প্রকাশে ঘটে? সেটা হলো তড়িৎচুম্বকীয় বল। সেটা কি? তড়িৎচুম্বকীয় বল। নিচে আসি, আচ্ছা দেখো, এখান থেকে একটা ম্যাথ আসছে এফএমসি থেকে। একটি হাত ঘড়ি সেকেন্ডের কাটার দৈর্ঘ্য। ঠিক আছে, সেকেন্ডের কাটার দৈর্ঘ্য, এটা আর দেওয়া আছে, সেকেন্ডের কাটার দৈর্ঘ্য যেটা যেটা দেওয়া থাকে ওটা লিখে ফেলবো। সেকেন্ডের কাটার দৈর্ঘ্য 1.7 সেন্টিমিটার, 1.7 সেন্টিমিটার। আচ্ছা, সেকেন্ডের কাটার দৈর্ঘ্য কি? 1.7 সেন্টিমিটার, আর ইজ ইকুয়াল 1.7 সেন্টিমিটার। আচ্ছা, প্রান্তে রৈখিক বেগ। ঠিক আছে, রৈখিক বেগ আর কৌণিক বেগ। ঠিক আছে, এর মধ্যে সম্পর্ক আছে, ভি ইজ ইকুয়াল ওমেগা। ঠিক আছে, এই সূত্রটা ভি ইজ ইকুয়াল ওমেগা, তোমাকে এটা তো করতে হবে। এখন ওমেগা, ওমেগা কি? কৌণিক বেগ। কৌণিক বেগের সূত্র কি? 2 পাই ডিভাইডেড বাই টি, 2 পাই বাই টি ইনটু আর। এখন দেখো, ঘড়ির সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা ক্ষেত্রে পর্যায়কাল কত? একটা সেকেন্ডের কাটা কত সেকেন্ডে ঘুরে আবার আগে জায়গায় আসে? 60 সেকেন্ডে না? তাহলে এই 60 আর দেখো 2 পাই। ঠিক আছে, 2 ইনটু 3.1416 ইনটু আর কত? 1.7 সেন্টিমিটার, 1.7 সেন্টিমিটার। এখন দেখো, হিসাবের সুবিধার্থে তোমরা এটাকে 3 ধরে নিবা, এটাকে 3 ধরে নিবা। তাহলে 3 দুগুণে কত? 6, 3 দুগুণে 6, আর 6 যদি 60 কাটো, 6 10 60, আর 10 দা যদি 1.7 এর কাটো, তাহলে দশমিকটা আরেক ঘর সামনে আসবে, অর্থাৎ 0.17। ঠিক আছে, 0.17। দেখো 0.17 কোথায় আসে? এই যে এখানে আসে, 0.178 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি, আবার সে দেখো মেডিকেলের প্রশ্নগুলা, এরপর ডেন্টালের প্রশ্নগুলা, এরপর এফএমসি প্রশ্নগুলো, যাতে তোমাদের পড়তে সুবিধা। ঠিক আছে, তোমরা অ্যানালাইসিস করার সময় দেখবে মেডিকেলে কোন টপিক থেকে বেশি আসছে, তারপর ডেন্টালে কোন টপিক গুলো থেকে বেশি আসছে, এফএমসি তে কোন টপিক গুলো থেকে বেশি আসছে, ওগুলো তোমরা সহজে আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনে কি আসছে? কাজের মাত্রা, কাজের মাত্রা, অর্থাৎ মাত্রা,
কাজের মাত্রা, শক্তির মাত্রা, ক্ষমতার মাত্রা, কোন জিনিসের মাত্রা কি, এই টপিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। একক আর মাত্রা, ঠিক আছে, এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। একক আর মাত্রা, প্রতিটা জিনিসের একক আর মাত্রা দেখবা, একক আর মাত্রা। এখন কাজের মাত্রা, কাজের মাত্রা কি, ডাব্লিউ এফএস, সবসময় সূত্র থেকে মাত্রা নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। আর এফ ইকুয়াল কি ছিল, এম এ এস, অর্থাৎ এখন ভর, ঠিক আছে, ভরের একক কি এম, এখন এটা মাত্রা কি এম, আর এর মাত্রা কি এলটি ইনভার্স 2, আর সময়, সময় সেকেন্ড, এটা সরণ, সরি এটা হলো সরণ, এলটি হলো সরণ, সরণের মাত্রা কি এল, তাহলে এম এল টু টি ইনভার্স 2, এটা কি এর মাত্রা, কাজের মাত্রা, ঠিক আছে। কাজের মাত্রা, কাজের শক্তির এগুলো মাত্রা এক, কিন্তু ক্ষমতার মাত্রাটা ভিন্ন, ঠিক আছে, ওগুলো দেখবা, কাজের মাত্রা কি, ক্ষমতার মাত্রা কি, ওগুলো। আচ্ছা নেক্সট আসি, বিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তি বা ধর্মকে কাজে লাগানো হয়, এটা দেখবে একটা টপিক আছে, কোন শক্তি থেকে কোন শক্তি পাওয়া যায়, ঠিক আছে। তারপর শব্দোক্ত তরঙ্গ ব্যবহার করে কোন শক্তি কাজে লাগানো হয়। তারপর যখন বিদ্যুৎ চালনা করা হয় তখন যান্ত্রিক শক্তি কিসে রূপান্তরিত হয়, বিদ্যুৎ শক্তি কিসে রূপান্তরিত হয়, ঠিক আছে। ওই রূপান্তর টপিকটা ইম্পর্টেন্ট, শক্তির রূপান্তর টপিকটা ইম্পর্টেন্ট, তখন দেখবা। তখন বিভব শক্তি, ঠিক আছে, পানির ক্ষেত্রে বিভব শক্তিটা ওদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বিভব শক্তি, ঠিক আছে। আচ্ছা, ক্ষমতার একক নয় কোনটা, ক্ষমতার একক দেখো জুল পার সেকেন্ড, এটাও ক্ষমতার একক। তারপর হর্স পাওয়ার, এটাও ক্ষমতার একক। ওয়াট, এটাও ক্ষমতার একক। 1 হর্স পাওয়ার ইকুয়াল 746 ওয়াট। এখন দেখো কিলো ওয়াট আওয়ার, যদি শুধু কিলো ওয়াট থাকতো তাহলে এটা হলো ক্ষমতার একক। এখন কিলো ওয়াটের সাথে আওয়ার গুণ করছে, অর্থাৎ কি, ক্ষমতার সাথে টি গুণ করছে, এটা হলো কাজের একক। ক্ষমতার সাথে টি গুণ করছে, ডাব্লিউ ইকুয়াল পিটি। ক্ষমতার সাথে আওয়ার মানে সময়ের এককটা গুণ করছে, এটা হলো কাজের একক, ঠিক আছে। তাহলে ক্ষমতার একক কোনটা, কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে। এই দেখো 1 হর্স পাওয়ার কত, 1 হর্স পাওয়ার ইকুয়াল কত, দেখো এখানে প্রশ্ন ছিল হর্স পাওয়ারে, ঠিক আছে। নেক্সট দেখো 1 হর্স পাওয়ার সমান কত, অর্থাৎ তুমি যদি এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতা কোথা থেকে আসছে, ঠিক আছে, তাহলে কিন্তু পরের প্রশ্নটা পারতা, এটা পড়ে গেলে। 1 হর্স পাওয়ার সমান কত বলছিলাম, 746 ওয়াট, 746 ওয়াট। আচ্ছা, কাজের মান সর্বোচ্চ কত হলে বল ও সরণের মধ্যবর্তী কোণ, মানে কাজের মানটা সর্বোচ্চ হতে হলে বল ও সরণের মধ্যবর্তী কোণটা কত হতে হবে, ঠিক আছে। এটা তোমার সিম্পল সূত্র, ডাব্লিউ ইকুয়াল এফএস কস থিটা, ঠিক আছে, এফএস কস থিটা। এখন কজের মান যখন শূন্য হবে তখনই ডাব্লিউর মান, যখন কজের মান সর্বোচ্চ হবে তখন ডাব্লিউর মান সর্বোচ্চ হবে, ঠিক আছে। এখন কজের মান সর্বোচ্চ হবে কখন, যখন থিতার মান 0 ডিগ্রি, যখন থিতার মান 0 ডিগ্রি, কারণ কজের মান সর্বোচ্চ হতে পারে 1, ঠিক আছে, কজের মান সর্বোচ্চ হতে পারে 1, আর থিতার মান যখন 0 ডিগ্রি হয় তখনই কজের মান 1 হয়, ঠিক আছে। অর্থাৎ বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে কাজের মান সর্বোচ্চ হবে, আর বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজের মান 0 হবে। আবার বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে কাজের মান সর্বনিম্ন হবে, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত। এখন কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে দেখো, একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে, একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্রের দিকে কাজ করে, কেন্দ্রের দিকে কাজ করে, কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্রের দিকে কাজ করে, আর সরণ সবসময় এইভাবে কাজ করে, ঠিক আছে, অর্থাৎ বৃত্তের পরিধি বরাবর লম্বভাবে, ঠিক আছে। অর্থাৎ কেন্দ্রমুখী বল আর সরণের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, ঠিক আছে, এই জন্য কৃত কাজটা হলো 0 এখানে, কৃত কাজটা 0। কি বলছিলাম, বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কৃত কাজ 0, যদি 0 ডিগ্রি হয় তাহলে কৃত কাজ সর্বোচ্চ, আর যদি 180 ডিগ্রি হয় তাহলে কৃত কাজ হলো সর্বনিম্ন, ঠিক আছে। আচ্ছা, কোনটি শক্তির প্রাথমিক রূপ নয়, দেখো শক্তির প্রাথমিক রূপে তোমার কয়েকটা লেখা আছে, তড়িৎ শক্তি, বিদ্যুৎ শক্তি, 9টা জিনিস লেখা আছে, ঠিক আছে। এই টপিকটা অত একটা ইম্পর্টেন্ট না, ওই 9টা জিনিস তোমার অত একটা পড়া লাগবে না, ঠিক আছে। তবে দেখে রাখো 9টা জিনিস, জাস্ট একটা রিডিং দিও। তড়িৎ শক্তি একটা মানে প্রকারভেদ, তারপর যান্ত্রিক শক্তি একটা প্রকারভেদ, ওগুলা এর মধ্যে হলো আণবিক শক্তির প্রকারভেদ নয়, ঠিক আছে। তারপর কাজ শূন্য হয় কখন, কাজ শূন্য হয় কখন, এই 90 ডিগ্রি দেখো কি বলছিলাম, কাজের কখন শূন্য হয়, কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, এই 3টা জিনিস ভালো করে দেখে দেবা। কাজ কখন শূন্য হয়, কাজ কখন ধনাত্মক হয় মানে সর্বোচ্চ হয়, আর কাজ কখন ঋণাত্মক হয়, বুঝছো। আচ্ছা নেক্সট, দেখো এফএমসি থেকে কয়েকটা কোশ্চেন আসছে এখানে, একটা একটা আর একটা, ঠিক আছে, ম্যাথ টাইপের 3টা প্রশ্ন আছে। এখন দেখো এখানে গাণিতিক সমস্যাগুলো আলাদা করে দেওয়া আছে, মানে ফার্স্টে থিওরি পার্ট গুলো আলাদা করে দেওয়া আছে, আবার গাণিতিক সমস্যাগুলো তোমার আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, কোন বস্তুর উপর প্রযুক্ত বল কি এফ, ঠিক আছে, এফ আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, কি বলছিলাম, বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কৃত কাজ কত, 0, কৃত কাজ কত 0। আর যদি 0 ডিগ্রি হয় তাহলে কৃত কাজ হবে সর্বোচ্চ, 0 ডিগ্রি হলে সর্বোচ্চ, আর 180 ডিগ্রি হলে সবচেয়ে কম বা ঋণাত্মক হবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু অনেকবার বলে ফেলছি আমি, এই টপিকটা ভালো করে পড়ে যাও, ঠিক আছে। কাজের ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজের শর্তগুলো আছে, ঠিক আছে। থিতার মান কত থেকে কত হলে ধনাত্মক কাজ হবে, থিতার মান কত থেকে কত হলে ঋণাত্মক কাজ হবে, ওই টপিকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন বস্তুর ভরবেগ দ্বিগুণ করলে ইহার গতিশক্তি কত হবে, এটা নরমাল সূত্র তোমরা পড়ছো না, ইকে ইজ ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, ইকে ইজ ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, ঠিক আছে।
বা আমরা কি বলতে পারি, ইকে সমানুপাতিক পি স্কয়ার বলতে পারি না, ইকে সমানুপাতিক পি স্কয়ার। এখন ভরবেগ এটা যদি দ্বিগুণ করো, এটা দ্বিগুণ করলে কি 2 স্কয়ার হবে না, 2 স্কয়ার, অর্থাৎ গতিশক্তি তখন কত হবে, 4 গুণ হবে। ভরবেগ যদি দ্বিগুণ করো গতিশক্তি হবে 4 গুণ, ঠিক আছে, ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ হবে। আচ্ছা, 50 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝো, 50 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝো? এখানে তোমার একটা জিনিসের প্রেস লাগে, 50 সেকেন্ডে 1 জুল নাকি 1 সেকেন্ডে 50 জুল, একটা জিনিস তুমি খেয়াল রাখো, ঠিক আছে। ওয়াটের সূত্রটা কি ছিল, ক্ষমতার একক, ক্ষমতার সূত্রটা কি ছিল, পি ইজ ইকুয়াল ডাব্লিউ বাই টি, পি ইজ ইকুয়াল ডাব্লিউ বাই টি। এখন তুমি নিচের টাকে সবসময় 1 ধরবা, নিচের টাকে কি সবসময় 1 ধরবা, নিচের টাকে সবসময় 1 ধরবা। এখন তোমার যে মানটা বলুক, ধরো পি ইজ ইকুয়াল বলছে 60 ওয়াট, 60 ওয়াট, তাহলে টি এর মান কত, 1, ঠিক আছে, টি এর মান হলো 1, অর্থাৎ 1 সেকেন্ডে 60 জুল, 1 সেকেন্ডে 60 জুল। এখন তোমার যাই বলুক, পি এর মান যতই বলুক, ওটা নিচের টাকে 1 ধরবা, ঠিক আছে, টি এর মানটাকে 1 ধরবা, তো এটা কত হবে, 1 সেকেন্ডে 50 জুল, 1 সেকেন্ডে 50 জুল কাজ, ঠিক আছে। আচ্ছা, এবার আসি মহাকর্ষ ও অভিকর্ষ, ঠিক আছে। এই যে এখন সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, ঠিক আছে, গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কত হবে, এটা কোথা থেকে আসে বলো দেখি। কেপলারের সূত্র, দেখবা কেপলারের 3টা সূত্র আছে, প্রথম সূত্র কেপলারের, কেপলারের দ্বিতীয় সূত্র, আর কেপলারের তৃতীয় সূত্র। কেপলারের প্রথম সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র, আর কেপলারের তৃতীয় সূত্র। এটা কোথায় সূত্র বলো দেখি, এটা কেপলারের তৃতীয় সূত্র থেকে, ঠিক আছে। কেপলারের তৃতীয় সূত্র দেখবা, গ্রহে মানে সূর্যের চারদিকে গ্রহগুলোর আবর্তনকালের বর্গ তাদের অর্ধপরাক্ষের বা সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বের বর্গে মানে ঘনফলের সমানুপাতিক। কি বললাম, টি স্কয়ার সমানুপাতিক আর এ কিউব, ঠিক আছে, টি স্কয়ার সমানুপাতিক এ কিউব সমানুপাতিক। অর্থাৎ গ্রহ যদি সূর্যের চারদিকে ঘোরে, ওটার আবর্তনকালের বর্গ, আবর্তনকালের বর্গ সূর্য ও ওই গ্রহের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্বের ঘনফলের সমানুপাতিক, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু সমানুপাতিক, ব্যস্তানুপাতিক না। এখন কি বলছেন, দূরত্ব যদি কমে যায়, সমানুপাতিক মানে কি, ওর জিনিসটা কমলে মানে ধরো এই দুইটা যদি সমানুপাতিক হয়, তাহলে এটা কমলে এটাও কমবে, এটা বাড়লে এটাও বাড়বে। এখন দেখো কি বলছে, বছরের দৈর্ঘ্য কত হবে, কি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, অর্থাৎ এটা কমে গেলে এটা যদি কমে যায়, তাহলে এটাও কমে যাবে, তা বছর দৈর্ঘ্য কি কমে যাবে না, কমে যাবে, ঠিক আছে। পৃথিবীর মুক্তিবেগ কত, এই মুক্তিবেগ টপিকটা ইম্পর্টেন্ট, মুক্তিবেগ টপিকটা ইম্পর্টেন্ট, মুক্তিবেগ টপিকটা ইম্পর্টেন্ট, কি মুক্তিবেগের মানগুলো, ঠিক আছে। পৃথিবীর মুক্তিবেগ দেখবা এখানে 11.2 কিলোমিটার পার সেকেন্ড ইনভার্সন, 11.2 কিলোমিটার সেকেন্ড ইনভার্সন। আর দেখো কয়েকটা মাইল মান আছে, 7 মাইল সেকেন্ড ইনভার্সন, 7 মাইল সেকেন্ড ইনভার্সন, ঠিক আছে, এটা হতে পারে একই জিনিস, ঠিক আছে। মুক্তিবেগের মানগুলো ইম্পর্টেন্ট। পৃথিবীর মুক্তিবেগের মান কত, 11.2 কিলোমিটার সেকেন্ড ইনভার্সন। এখন আগে গিয়ে দেখবে এই প্রশ্নটাই 2-3 বার দিছে, এই প্রশ্নটাই 2-3 বার দিছে, ঠিক আছে। পৃথিবীর মুক্তিবেগ, এই জিনিসটা ভালো করে মনে রাখবা, পৃথিবীর মুক্তিবেগ, ঠিক আছে। আর দেখো একটু চেঞ্জ করে দেখো, কিলোমিটার জায়গায় মিটার দিছে, ঠিক আছে, মানে একটু চেঞ্জ করে দেয় যাতে তোমরা ভুল করো অপশন গুলো দেখে, তাড়াহুড়োর মধ্যে দেখাবা না, সবসময় ভালো করে দেখে দেখাবা, ঠিক আছে। আচ্ছা, আকর্ষণ বলের সাথে দূরত্বের সম্পর্ক, আকর্ষণ বলের সাথে দূরত্বের সম্পর্ক, এটা হলো মহাকর্ষ বলের থেকে, ঠিক আছে। মহাকর্ষ বলের শুরু তোমরা সবাই পড়ছো, এফ জি ইকুয়াল কি ছিল, জি m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার, m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার, m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার। অর্থাৎ আকর্ষণ বল, ঠিক আছে, এর সাথে দূরত্বের সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক, এর সাথে দূরত্বের সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক। দেখো আমি লিখতে পারি এখান থেকে fg সমানুপাতিক 1 বাই ডি স্কয়ার। অর্থাৎ আকর্ষণ বলের সাথে দূরত্বের সম্পর্ক হলো বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আবার দেখো পৃথিবীর মুক্তিবেগ কি, মুক্তিবেগ কত, এটা উপরে একবার প্রশ্ন ছিল আবার আসছে, ঠিক আছে। অর্থাৎ এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। কি বলছিলাম, এটা মাইল পার মাইল সেকেন্ড ইনভার্স ওয়ান দিছে, আবার দেখো কিলোমিটার সেকেন্ড ইনভার্স ওয়ান দিছে, 11.2 কিলোমিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। যদি মাইল এককে বলে, মাইল একক হলো 7 মাইল সেকেন্ড ইনভার্স ওয়ান, 7 মাইল সেকেন্ড ইনভার্স ওয়ান মাইল এককে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি মধ্যাকর্ষণ বল, মধ্যাকর্ষণ বল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হবে, মধ্যাকর্ষণ বলের সূত্রটা যেখানে লিখছি দেখো, এফজি জি m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার। অর্থাৎ এখানে দাও কি আছে, এম, এম মানে কি ভর, যেটার ভর বেশি হবে সেটা মধ্যাকর্ষণ বল দ্বারা বেশি প্রভাবিত হবে। এখন তোমার অপশন গুলো দেখবা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, ফোটন, এর মধ্যে ফোটনের কোনো ভরই নাই, ফোটনের ভর 0, ঠিক আছে। আর দেখো ইলেকট্রন, নিউট্রন, ইলেকট্রনের ভর তো অনেক কম, আর প্রোটন আর নিউট্রন এটার মধ্যে হলো নিউটনের ভরটা সবচেয়ে বেশি, এই জন্য মধ্যাকর্ষণ বলটা কার সবচেয়ে বেশি হবে, নিউটনের, ঠিক আছে। আবর্তনের সময় চন্দ্র ও সূর্য এর মাঝে পৃথিবী এসে পড়লে, ঠিক আছে, নিচের কোনটি ঘটবে। এখন দুইটা জিনিস ঘটতে পারে, একটা চন্দ্রগ্রহণ আর একটা সূর্যগ্রহণ, ঠিক আছে। মনে রাখবা যেটা মাঝখানে আসবে ওটা উল্টাটা গ্রহণ হবে, বললাম যেটা মাঝখানে আসবে ওটা উল্টাটা গ্রহণ হবে। ধরো পৃথিবী মাঝখানে আসে, ঠিক আছে, এখন সূর্যগ্রহণ কখন হবে, আচ্ছা জিনিসটা আগে দেখেন তোমাকে। ধরো এখানে সূর্যটা আছে, ঠিক আছে, সূর্যটা এখানে আছে, আর এটা চারদিকে পৃথিবী ঘুরতেছে, এটা চারদিকে পৃথিবী ঘুরতেছে, এটা ধরো পৃথিবীটা, আর পৃথিবীর চারদিকে কে ঘুরে, চন্দ্র না, এটা ধরো চন্দ্রটা, এটা ধরলাম চন্দ্র, ঠিক আছে, চাঁদ লিখলাম।
এখন যখন চাঁদটা মাঝখানে আসবে, ঠিক আছে, চাঁদটা যখন মাঝখানে আসবে, এই চাঁদের ছায়াটা পৃথিবীর উপরে পড়বে। এখন সূর্য কি ছিল? সূর্য হলো পৃথিবীর উপরে আলো ফালাইতে চায়, কিন্তু এই চাঁদের জন্য ফালাইতে পারতেছে না, এই জন্য এটা আমরা বলছি সূর্যগ্রহণ। ঠিক আছে, চাঁদটা যখন মাঝখানে আসে তখন এটাকে বলছি আমরা সূর্যগ্রহণ। এখন যখন পৃথিবীটা মাঝখানে থাকবে, ধরো যখন চাঁদটা আবার ঘুরতেছে, ঘুরে ঘুরে আবার এখানে আসবে, ঠিক আছে, চাঁদটা আবার এখানে আসলো, এখন সূর্য থেকে পৃথিবীতে আলো পড়তেছে, ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীতে আলো পড়তেছে, তখন পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়বে, পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়বে না, তখন চাঁদটাকে অন্ধকার দেখাবে, যেটাকে তোমরা আমাবস্যা বলো, ঠিক আছে, তখন হবে চন্দ্রগ্রহণ। যেটার উপরে ছায়া পড়বে, যখন চন্দ্রের উপরে ছায়া পড়বে তখন আমরা বলতেছি তাকে চন্দ্রগ্রহণ। ঠিক আছে, এখন দেখে এখানে কি বলছে, আবর্তনের সময় চন্দ্র ও সূর্য এর মাঝে পৃথিবী, তাই কোনটা? এই যে চন্দ্র আর সূর্য এটার মাঝখানে পৃথিবী, তাহলে কি ঘটবে? চন্দ্রগ্রহণ। ঠিক আছে, কারণ পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়তেছে, কি ঘটবে? চন্দ্রগ্রহণ। এই যে চন্দ্রগ্রহণ। ঠিক আছে, আচ্ছা, বিষুবরেখার বিরতি কোণ কত? বিষুবরেখার বিরতি কোণ কত? এটা আসছে তোমাদের চৌম্বক চ্যাপ্টার থেকে, ঠিক আছে, এখানে দিয়ে দিচ্ছে যদিও। এই দেখো বিষুবরেখা, ঠিক আছে, বিষুবরেখা, এখন বিষুবরেখার বিরতি কোণ চাইছে, ঠিক আছে, বিরতি কোণ। বিরতি কোণকে যখন একটা চৌম্বক রাখে, ঠিক আছে, চৌম্বক যখন একটা রাখে তখন এটা কত ডিগ্রি কোণে, মানে এই দুটো অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, ঠিক আছে, তখন যখন বিষুবরেখা রাখে তখন নর্থ পোল আর সাউথ পোল, ঠিক আছে, দুইটা সমান বলে আকর্ষণ করে, তখন বিষুবরেখায় বিরতি কোণটা হয় 0 ডিগ্রি। ঠিক আছে, বিরতি কোণটা কত হয়? 0 ডিগ্রি, একটু খেয়াল রাখবা। আরেকটা জিনিস দেখবো, ওখানে ঢাকার বিরতি কোণ আর বিচ্যুতি কোণ দেওয়া আছে, ঢাকার বিরতি কোণ আর বিচ্যুতি কোণ, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। তার ভূচৌম্বক ক্ষেত্রের মানে 3টা উপাদান দেওয়া আছে, ওই 3টা উপাদান ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি আমরা। মহাকর্ষ দুবকের মান কত? মহাকর্ষ দুবকের মান মানে জি এর মান তার এককটা, মোস্ট 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 ইম্পর্টেন্ট, এটা থেকে দিয়ে দিতে পারে। জি এর মান একক মাত্রা, জি এর মান একক মাত্রা, ঠিক আছে, জি একটা কি সার্বজনীন ধ্রুবক, জি একটা কি সার্বজনীন ধ্রুবক, জি এর মান একক আর মাত্রা, ঠিক আছে, সব কথা 6.673 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবে, এটা ডাইরেক্ট মনে রাখবা, 6.673 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার ইনটু কেজি ইনভার্স 2, ঠিক আছে, 6.673 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, এই দেখো মুক্তিবেগ আবার আসছে, পৃথিবীর মুক্তিবেগ একই জিনিস, কি বলছিলাম? 11.2 কিলোমিটার পার সেকেন্ড ইনভার্স 1 অথবা 7 মাইল সেকেন্ড ইনভার্স 1। কি আছে দেখো, 11.2 কিলোমিটার সেকেন্ড ইনভার্স 1 আছে প্রথম অপশনে, ঠিক আছে, তাহলে এটাই। দেখো মুক্তিবেগ থেকে কিন্তু একই প্রশ্ন তোমার 3বার এসে পড়ছে। বিষুবীয় ও মেরু অঞ্চলে ব্যাসার্ধের দূরত্ব কত? একটা জিনিস মনে রাখবা, এইভাবে বিষুব অঞ্চলে বেশি, কি বেশি? ব্যাসার্ধ বেশি, কত বেশি? 22 কিলোমিটার বেশি। এভাবে বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি, 22 কিলোমিটার বেশি, এভাবে মনে রাখবা, বিষুব অঞ্চল ব্যাসার্ধ বেশি, 22 কিলোমিটার বেশি। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর নির্বিভব কত? পৃথিবীর নির্বিভব মনে রাখো, পৃথিবীর নির্বিভবকে শূন্য ধরা হয়, ঠিক আছে, পৃথিবী একটা মহাতড়িৎ ক্ষেত্র, এটার মধ্যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ অনেকগুলো আছে, এটার মধ্যে কোনো চার্জ আসলো এটার কোনো পার্থক্য পড়ে না, বা নেগেটিভ চার্জ যদি তুমি নিয়েও যাও তাহলে কোনো পার্থক্য পড়ে না, এই জন্য পৃথিবীর নির্চার্জ বা নির্বিভব এটাকে শূন্য ধরা হয়। ঠিক আছে, এটাকে শূন্য ধরা হয়, সি শূন্য। আবার দেখো পৃথিবীর মুক্তিবেগ কত? কয়বার পেলাম? 4বার, একই প্রশ্ন 4বার। পৃথিবীর মুক্তিবেগ কত? এই প্রশ্নটা দেখো তোমাদের সময় দিয়ে দিতে পারে, পৃথিবীর মুক্তিবেগ কত? কি বলছিলাম? 11.2 কিলোমিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো একই, মানে পরিবর্তন করে নাই, ঠিক আছে। আচ্ছা দেখো, চন্দ্র যখন সূর্য পৃথিবীর মাঝে আসে, এটা কিন্তু উল্টা ছিল, দেখো পৃথিবী যখন চন্দ্র সূর্যের মাঝে আসে, এখন কি বলছে? চন্দ্র চারটা যদি এখানে থাকে, কি বলছিলাম? চারটা এখানে থাকলে পৃথিবীর উপরে ছায়া পড়বে, তখন কি হবে? সূর্যগ্রহণ, কারণ সূর্য পৃথিবীর উপরে ছায়া ফেলায়, মানে আলো দিতে চায়। যদি চন্দ্রটা মাঝখানে আসে তাহলে হবে সূর্যগ্রহণ, আর যদি পৃথিবীটা মাঝখানে আসে তাহলে হবে চন্দ্রগ্রহণ। ঠিক আছে, চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝে আসে তখন কি হবে? সূর্যগ্রহণ। ঠিক আছে, দেখো একবার দিছে চন্দ্রগ্রহণের থেকে, পরের বার দিছে সূর্যগ্রহণের থেকে, ঠিক আছে, অর্থাৎ ওই টপিকটা থেকে আসছে, ঠিক আছে, ওই টপিকটা থেকে আসছে। এখন কেউ যদি ওই বছর ওটা অ্যানালাইসিস করে পড়ে যেত, ঠিক আছে, সূর্যগ্রহণ আছে, তাহলে ওই যদি চন্দ্রগ্রহণটা পড়ে যেত তাহলে কিন্তু এই প্রশ্নটা পারতো, এখন এইভাবে অ্যানালাইসিস করে জাস্ট টপিক গুলো পড়ে যাবা, কোন কোন টপিক ইম্পর্টেন্ট ওই টপিক গুলো ভালো করে পড়ে যাবা বই থেকে বের করে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো দুইটা প্রশ্ন আসছে, গাণিতিক সমস্যাবলী থেকে দুইটা প্রশ্ন আসছে। ফার্স্ট এটা দেখো, একটি বস্তুর ভর পৃথিবীতে 75 কেজি, এখন বলো বস্তুর ভর কি চেঞ্জ হয়? নিউটনের বলবিদ্যায় বস্তুর ভর কখনো চেঞ্জ হয় না, ওটা আপেক্ষিক তত্ত্বে চেঞ্জ হয়। ঠিক আছে, ফিজিক্স ফার্স্ট পার্টে নিউটনের বলবিদ্যায় যত প্রশ্ন আছে এটাকে ভর কনস্ট্যান্ট ধরা হয়, এখন তুমি এটাকে পৃথিবীতে রাখো, চাঁদে রাখো, মঙ্গল গ্রহে রাখো, সব জায়গায় ভর সেমই হবে। এখন বলছে পৃথিবীতে ভর হলো 75 কেজি, তাহলে চাঁদে বস্তুটির ভর কত হবে? একই হবে, সেমই হবে। নিউটনের বলবিদ্যায় যেহেতু ভর চেঞ্জ হয় না, 75 কেজি হবে, এই 75 কেজি। এখন দেখো এই প্রশ্নটা একটু মানে ভুল আছে, কারো ওজন পৃথিবীতে 70 কেজি, ঠিক আছে, মঙ্গল গ্রহে কত কেজি হবে, মানে ওজন নিচ্ছে, ঠিক আছে, এটা এইভাবে করবো। দেখো W1 কত দেওয়া আছে? W1 70 কেজি। এটা তোমার একটা জিনিস মনে রাখা লাগবে, ঠিক আছে, মঙ্গল গ্রহে যে জি এর মানটা, তোমার মনে রাখা লাগবে, মঙ্গল গ্রহে জি এর মানটা তোমার মনে রাখা লাগবে, এটা 70 কেজি দিছে না প্রশ্নে, এটা তো 70 নিউটন, ঠিক আছে, এটা হতো 70 নিউটন।
ওজন কখনো কেজি হয় না, ঠিক আছে। 70 নিউটন, ঠিক আছে, 70 নিউটন। এখন মঙ্গল গ্রহে জি এর মানটা তোমার মনে রাখলাম, এটা 3.8 মিটার পার সেকেন্ড পারসন। আবার সবগুলো গ্রহের কিন্তু আবার মনে রাখতে যাও না, ঠিক আছে। এই মঙ্গল গ্রহটা বারবার আসে, তোমরা যদি অনুশীলনী প্রশ্ন সলভ করে থাকো দেখবা মঙ্গল গ্রহ থেকে সব প্রশ্ন, ঠিক আছে। পৃথিবী আর মঙ্গল গ্রহ, পৃথিবীটা কত, পৃথিবীটা সবাই জানো 9.8, আর মঙ্গল গ্রহটি একটু এক্সট্রা করে মনে রেখো, 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1, 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন দেখো এটা হলো পৃথিবীতে, ঠিক আছে, এটা হলো পৃথিবীতে, ডাব্লিউ পৃথিবী। এখন আমার মঙ্গল গ্রহে ওজন বের করতে বলছে, এখন আমি একটা জিনিস করি, দেখো W2 ডিভাইড বাই W1, W2 ডিভাইড বাই W1, W2 ডিভাইড বাই W1, ঠিক আছে, বা M2G, M2G লিখবো কেন বলো দেখি, M একই, দুইটার M একই, তাহলে এই জায়গায় M, এই জায়গায় M। আর W1 হলো G1, W1 কি G1, আর W2 কি G2। এখন W2 কি ধরছিলাম মঙ্গল গ্রহের, মঙ্গল গ্রহে এটা ধরলাম G2 আর এটা ধরলাম G1, এটা পৃথিবী। এখন দেখো M1 M M কাটা, বা W2 কি লিখতে পারি, বা W2 কি লিখতে পারি, W1 ইন্টু G2 ডিভাইড বাই G1 ইন্টু G2 ডিভাইড বাই G1, ঠিক আছে। বা এই দেখো W2 এর মান কত, সরি W1 এটা হবে, W এর মান আছে 70 নিউটন, ঠিক আছে, 70 নিউটন, 70 নিউটন। আর G2 দেখো, G2 কত মঙ্গল গ্রহের, মঙ্গল গ্রহের Gটা কত 3.8, 3.8, আর এটা ছিল 9.8, এটা ছিল 9.8। এখন দেখো এইভাবে হিসাব করা অনেক কঠিন, 3.8 9.8, এটা 9.8 টাকে তুমি 10 ধরে নাও, আর এটাকে তুমি 4 ধরে নাও, ঠিক আছে, 10 ধরে নাও 4 ধরে নাও। এখন দেখো 70, আচ্ছা এটা একটু মুছি, 70 ইন্টু 4/10, ঠিক আছে। এখন দেখো 4 দুগুণে 8, এটা 2 এর একটু বেশি হবে, ঠিক আছে, 2 এর একটু বেশি হবে, 2 এর একটু বেশি হবে, 2 এর একটু বেশি হবে, 2 এর একটু বেশি, 2 পয়েন্ট সামথিং লিখলাম। আমরা যদি 2.70 এর কাটি তাহলে হয় 35, ঠিক আছে, 2.70 এর কাটি 35। এখন 2 এর একটু বেশিটা যদি কাটবো তখন কি মানটা আরো কমে যাবে না? ধরো এখানে যদি 3টা কাটতাম তাহলে কি 70 এর, আচ্ছা 2টা কাটি দেখি, 2টা কাটলে হয় 35। এখন যদি 3টা কাটি, 3টা কাটলে তো মানটা আরো কমবে, অর্থাৎ 2 এর থেকে আমি মানটা যত বাড়াবো এই মানটা তত কমবে, অর্থাৎ যে উত্তরটা আসবে 35 এর থেকে কম হবে, ঠিক আছে, ভালো মানেরই কম হবে, যেহেতু 0.5 আসে। এখন দেখো 35 থেকে কম আছে কোনটা, ঠিক আছে, 35 থেকে কম, 35 এর কাছাকাছি না, কিন্তু যেহেতু আমি 2 কমাই নিছি, 35 থেকে কম আছে যেটা, ওটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে 26.6 35 থেকে বেশি, তারপর 36.6 35 থেকে বেশি, 56.6 35 থেকে বেশি, 35 থেকে কম, এখানে একটা উত্তর আছে, ঠিক আছে, 26.6। ওটা কেন ছিল, কারণ আমরা 2.5 এর জায়গায় 2 ধরে করছি, 2.5 এর জায়গায় 2 ধরে করছি, ঠিক আছে, এই জন্য মানটা কম আসছে, 26.6 হবে, ঠিক আছে। এভাবে তোমরা মানে কাছাকাছি মানটা বের করে উত্তরটা করতে পারবে। আচ্ছা নেক্সট আসি আমরা, দেখো পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম, প্রথম প্রশ্নটা কি, তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান, ঠিক আছে, তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান, অর্থাৎ তরলের পৃষ্ঠটানের উপর যে প্রভাবগুলো আছে দেখবা একটা লেখা আছে, পৃষ্ঠটান কখন বাড়ে পৃষ্ঠটান কখন কমে, একটা পুরো ছক আছে, তাপমাত্রা বাড়ালে কি হয়, তারপর তরল দূষিতকরণ, তারপর অজৈব পদার্থ এগুলো থাকলে কি হয়, তারপর তরলের মধ্যে বিভিন্ন পদার্থ তামা ক্যাডমিয়াম এগুলো থাকলে তরলের পৃষ্ঠটানটা কি হয়, অর্থাৎ পৃষ্ঠটানের যে প্রভাবগুলো আছে, পৃষ্ঠটান কখন বাড়বে কখন কমবে, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে, দাঁত কমে বাকি সবগুলো বাড়ে, ঠিক আছে, দাঁত কমে, তাপমাত্রা যদি বাড়াও তাহলে এটা কমবে, দাঁত কমে, এভাবে মনে রাখবা, দাঁত কমে, অর্থাৎ দূষিত পদার্থ আর তাপমাত্রা, ঠিক আছে, এই দুটো যদি বাড়াও তাহলে তোমার পৃষ্ঠটানটা কমবে, ঠিক আছে, পৃষ্ঠটানটা কমবে, দাঁত কমবে, এভাবে মনে রাখবা। সান্দ্রতা ও তাপমাত্রার ক্ষেত্রে সম্পর্ক, ঠিক আছে, সান্দ্রতা ও তাপমাত্রার সম্পর্ক, এটা গ্যাসের সান্দ্রতা বুঝাইছে, ঠিক আছে, কেন এটা গ্যাসের সান্দ্রতা বুঝাইছে, তরলের সান্দ্রতা ক্ষেত্রে কিন্তু পার্থক্য বোঝায়, ঠিক আছে, এটা গ্যাসের সান্দ্রতা বুঝাইছে। সান্দ্রতা ও পরম তাপমাত্রার সম্পর্ক, এটা মনে রাখবা বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, এই যে এটা, এটা হলো সান্দ্রতা, ঠিক আছে, এটা হলো বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। একটা জিনিস মনে রাখবা, তত ব্যস্তানুপাতিক, তত ব্যস্তানুপাতিক, সান্দ্রতার ক্ষেত্রে তত ব্যস্তানুপাতিক, তত ব্যস্তানুপাতিক, তত ব্যস্তানুপাতিক, 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 অর্থাৎ তরলের সান্দ্রতা তাপমাত্রার ব্যস্তানুপাতিক, তরলের সান্দ্রতা তাপমাত্রার ব্যস্তানুপাতিক, ঠিক আছে। কিন্তু গ্যাসের সান্দ্রতা যদি বলে, গ্যাসের সান্দ্রতা তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আরেকটা জিনিস মনে রাখবা, জিপি কোনো প্রভাব নেই, জিপি প্রভাব নেই, ঠিক আছে, জিপি প্রভাব নেই, প্রভাব নেই, প্রভাব নেই, ঠিক আছে। গ্যাসের সান্দ্রতার উপর চাপের প্রভাব নেই, গ্যাসের সান্দ্রতার উপর চাপের প্রভাব নেই। আর তরলের সান্দ্রতা তাপমাত্রার ব্যস্তানুপাতিক, এই জিনিসটা একটু খেয়াল রেখো। আর যদি বলো গ্যাসের সান্দ্রতা, ঠিক আছে, সেক্ষেত্রে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখানে গ্যাসটা উল্লেখ করে দেয় না, কিন্তু এখানে গ্যাসটাই বুঝেছে, ঠিক আছে, সান্দ্রতা ও পরম তাপমাত্রার সম্পর্ক। উদাহরণ
এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবা, মানে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, যেই এগুলো দেওয়া আছে এগুলো দেখলে বুঝতে পারবা। এই দেখো সমানুপাতিক, বর্গমূল সমানুপাতিক তোমার এখানে গ্যাসের সামনে বুঝেছে, ঠিক আছে, এটা তোমার বুঝে নিতে হবে। আচ্ছা, এখন তরলের পৃষ্ঠটান, ঠিক আছে, পৃষ্ঠটানের উপর প্রভাব, দেখো পৃষ্ঠটার উপর মানে পৃষ্ঠটান বুঝেছে, এর প্রভাব নেই কোনটি, নেই কোনটির। এখন অজৈব দূষক সবগুলোর প্রভাব আছে। এখন পাত্রের ভর, পাত্রের আয়তন, পাত্রের ঘনত্ব, ঠিক আছে, এই কোনটার উপরই মানে পৃষ্ঠটানের প্রভাবটা নেই। এখন এখানকার মধ্যে বেস্ট অ্যান্সার দিচ্ছে পাত্রের আকৃতি, ঠিক আছে, পাত্রের আকৃতি প্রভাব নেই। এখানে যদি প্রশ্ন থাকতো, এখানে প্রশ্ন একটু ভুল আছে, প্রভাব আছে কোনটা, ঠিক আছে, প্রভাব আছে, প্রভাব আছে থাকলে হয়তো অজৈব দূষকের উপস্থিতি। আর এই তিনটার উপরেই পৃষ্ঠটানের উপর কোনো প্রভাব নেই, ঠিক আছে, পাত্রের ভর, আয়তন, আকৃতি তিনটারই কোনো প্রভাব নেই। এখানে তুমি বেস্ট অ্যান্সার বলতে পারো পাত্রের আকৃতিটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাই। সেখানে প্রশ্নটা দেয়নি, আচ্ছা সরি, এ দেখো প্রশ্নটা আছে এফএনসি থেকে একটা ম্যাথ টাইপ প্রশ্ন আছে, তো সপ্তম অধ্যায় থেকে পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা ম্যাথ টাইপ প্রশ্ন আসছে। কি বলছে, একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল অর্থাৎ এর মান কত, এর মান দেওয়া আছে 1, ঠিক আছে, আর ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক অর্থাৎ ওয়াই এর মান দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 মিটার, তার টানে টেনে প্রসারিত করা হলো। এটা কিসের মান দেওয়া, ডেল এল এর মান, ডেল এল এর মান, ডেল এল এর মান 1 মিনিটে প্রসারিত করলে কত জুল শক্তি উৎপন্ন হবে। জুলের সূত্র মনে রাখতে হবে, ডাব্লিউ ইকুয়াল মনে রাখো, মানে শক্তির ক্ষেত্রে, ঠিক আছে, শক্তির ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের সাথে শক্তির সম্পর্ক যেটা, ডাব্লিউ ইকুয়াল হাফ অফ এল, হাফ অফ এফ এল, হাফ অফ এফ এল, হাফ অফ এফ এল, ঠিক আছে, অথবা হাফ অফ এফ এল, সরি এটা ছোট হাতের এল, ঠিক আছে, এটা হলো ছোট হাতের এল, হাফ অফ এফ এল, অথবা এটা, ঠিক আছে, এটার মানগুলো আমার দেওয়া নেই, দেখো ইয়ং গুণাঙ্কটা দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। এখন আমার ইয়ং গুণাঙ্কের সূত্র ব্যবহার করতে হবে। ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, হাফ ইন্টু ওয়াই এ এল, ওয়াই এ ডেল এল স্কোয়ার ডিভাইডেড বাই এল, ওয়াই এ ডেল এল স্কোয়ার ডিভাইডেড বাই এল, ওয়াই এ ডেল এল স্কোয়ার ডিভাইডেড বাই এল। এখন দেখো মানগুলো তুমি বসো। এখন দেখো ইয়ং গুণাঙ্কের মান কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, বা হাফ ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এখন এ ক্ষেত্রফলের মান দাও, একক ক্ষেত্রফল বলছে, তাই ক্ষেত্রফলের মান কত হবে, একক মানে কত 1, একক মানে কত 1, ঠিক আছে, এর মান কত হবে 1 ইন্টু 1 ডেল এল স্কোয়ার, ডেল এল কি মানে 1 মিলিমিটার প্রসারিত করছে, অর্থাৎ ডেল এল এর মান হলো 1 মিলিমিটার, 1 মিলিমিটার বা 10 ইনভার্স 3 মিটার, 10 ইনভার্স 3 মিটার, 10 ইনভার্স 3 যদি স্কোয়ার করো ডাইরেক্ট করে ফেলে, এটা 10 ইনভার্স 3 যদি স্কোয়ার করো তাহলে হবে 10 ইনভার্স 6, 10 ইনভার্স 3 যদি স্কোয়ার করো তাহলে হবে 10 ইনভার্স 6, ঠিক আছে, 10 ইনভার্স 6। এখন দেখো 2 দিয়ে কাটা, আর 10 টু দি পাওয়ার 11 আর 10 ইনভার্স 6 আছে এখানে, 10 ইনভার্স 6, ঠিক আছে, তাহলে এটা যোগ করো জাস্ট 10 টু দি পাওয়ার 11 মাইনাস 6 হবে 10 টু দি পাওয়ার 5। ইজি ছিল না ম্যাথটা? এরকম ইজি ম্যাথে কিন্তু দিবে, কঠিন ক্যালকুলেশন তোমাদের দিবে না, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 5 জুল, ঠিক আছে। আচ্ছা, পর্যাবৃত্ত গতি, আমরা এফএমসি প্রশ্নতে চলে যাই। এই দেখো সরল দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল, ঠিক আছে, দোলনকাল, দোলনকাল কি হবে, ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে, অর্থাৎ দোলনকালে যে সূত্রটা টি ইজ ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে, দোলনকাল মানে টি, টি দা কি কি বের করা যায় আমরা, ওই সরল দোলক আমরা কি কি পরিমাপ করতে পারি, তারপর সরল দোলক কোনটার উপর নির্ভর করে, সরল দোলক কোনটা বাড়ালে সরল দোলক বাড়বে, কোনটা বাড়ালে সরল দোলক বাড়বে না, তারপর সেকেন্ড দোলক, ঠিক আছে, অর্থাৎ এই দোলকের টপিকটা ইম্পর্টেন্ট। এখন তোমার অষ্টম অধ্যায়ের কাজ কি, ওই দোলকের টপিকটা পুরোটা পড়ে ফেলা, সরল দোলকের যে টপিকটা আছে ওটা পুরোটা পড়ে ফেলা। এখন সরল দোলকের যে সূত্রটা পর্যায়কালে, ঠিক আছে, ওই সূত্রটা ছিল টি ইজ ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, টি পাই 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে, এখানে দেখো কোথাও ভর আছে, কোথাও ভর নাই, সুতরাং ববের ভর বেশি হোক কম হোক দোলনকাল অপরিবর্তিত থাকবে, দোলনকাল কি হবে, অপরিবর্তিত থাকবে। আচ্ছা, সেকেন্ড দোলক কি বলছিলাম, এই দোলকের পুরো টপিকটা ইম্পর্টেন্ট, দোলনকাল টি এর মান আর সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের দোলনকাল হলো 2 সেকেন্ড, সেকেন্ড দোলনকাল কত 2 সেকেন্ড। আরেকটা জিনিস, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, সেকেন্ড দোলকের সুতার কার্যকরী দৈর্ঘ্য কত, এটা মনে রাখবা 0.993 মিটার, 0.993 মিটার, ঠিক আছে। আচ্ছা, এই দেখো কার্যকরী দৈর্ঘ্য কত, কি বলছিলাম এটা ডাইরেক্ট মুখস্থ রাখবা, এটা ক্যালকুলেশন করে বের করানো কঠিন। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, এল ইকুয়াল 0.993, 0.993 মিটার, 0.993 মিটার, কার্যকরী দৈর্ঘ্য হলো 0.993 মিটার, ঠিক আছে। আর পর্যায়কাল কত, দেখা একই প্রশ্ন, পর্যায়কাল কত 2 সেকেন্ড, সেকেন্ড দোলকের পর্যায়কাল কত 2 সেকেন্ড। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, ঠিক আছে, কম্পাঙ্ক বা এফ, ওমেগা বা এফ, এটা আসতে পারে, ঠিক আছে, ওমেগা বা এফ কি হবে, এফ ইজ ইকুয়াল 1 বাই টি, এফ ইজ ইকুয়াল সরি এটা এফ আসতে পারে, কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল 1 বাই টি,
1/t বা 1/2 ইকুয়াল কত হবে 0.5 সেকেন্ড। আচ্ছা, ববের ভর পরিবর্তন হলে কোনটি অপরিবর্তিত থাকবে? এখন দেখো টি অর্থাৎ পর্যায়কাল সূত্রটা কি ছিল, টি ইজ ইকুয়াল 2π√L/g, টি ইজ ইকুয়াল 2π√L/g। ওখানে কোথাও ভর ছিল না কিন্তু, তাহলে ববের ভর, ঠিক আছে, এটা যদি পরিবর্তন হয় ওইখানে কি সেম থাকবে, পর্যায়কাল সেম থাকবে, অর্থাৎ ববের ভরের উপর পর্যায়কালের কোনো নির্ভরশীলতা নাই। আচ্ছা, নেক্সট আসি আমরা। কি বলছে, দোলকের দোলনকাল অর্ধেক করলে কি করতে হবে? এখন আসি গাণিতিক সমস্যা বলি থেকে, ঠিক আছে, গাণিতিক সমস্যা বলি। দোলনকাল অর্ধেক করলে এখন আমরা কি বলছিলাম, টি ইজ ইকুয়াল 2π√L/g, টি ইজ ইকুয়াল 2π√L/g। এখন দেখো আমরা দূরে জিনিস লিখতে পারি এখান থেকে, টি সমানুপাতিক √L, ঠিক আছে, আবার টি ব্যস্তানুপাতিক 1/g বা টি সমানুপাতিক 1/√g। এখন দেখো আমার কোন চার্জ আছে, একটা হচ্ছে দোলনকাল, মানে আমার টি চাইছে, এই টি, এটাও টি আছে, এটাও টি আছে। আর কি করতে হবে, এখন দেখো দৈর্ঘ্য, সব জায়গায় দেখো দৈর্ঘ্য, অপশনে সব জায়গায় দেখো দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য সম্পর্কটা আমার নিতে হবে। এখন কি বলছে, দোলনকাল যদি আমরা অর্ধেক করি, এখন দেখো এলটা আমার চাইছে, তাহলে এলটা আমি ওইভাবে বর্গ করে দিই, টি স্কোয়ার সমানুপাতিক এল, টি স্কোয়ার সমানুপাতিক এল। এখন দোলনকাল অর্ধেক করলে, এটা যদি হাফ করি, তাহলে হাফ স্কোয়ার, ঠিক আছে, সমানুপাতিক এল, এটা কত হবে 1/4 না? তাহলে দৈর্ঘ্য কত করতে হবে, 1/4 করতে হবে, 1/4 করতে হবে, ঠিক আছে, 1/4 করতে হবে। আচ্ছা, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ করা হলো, দোলনকাল কত হবে? টি সমানুপাতিক কি ছিল, টি সমানুপাতিক ছিল এল, টি সমানুপাতিক কি ছিল √L, টি সমানুপাতিক ছিল √L। এখন কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্য মানে দোলকের দৈর্ঘ্য, এটা 4 গুণ করছে, এটাকে যদি আমি 4 গুণ করি, টি সমানুপাতিক 4 দিয়ে দিবা, জাস্ট যেটা বলবে অত গুণ দিয়ে দিবা, √4 করলে কত হবে 2, তাই সমানুপাতিক মানে 2 গুণ হবে, ঠিক আছে, কত গুণ হবে 2 গুণ, দোলনকাল কত হবে 2 গুণ। এখন সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি এর মান কত, দোলনকাল কত 2 সেকেন্ড, আর এরা যদি দ্বিগুণ করো তাহলে হবে কত, একটা সেকেন্ড দোলক বলছি দেখছো, 4 গুণ করা হয়, ঠিক আছে, এটা যদি 4 গুণ করো তাহলে হবে দ্বিগুণ, তাই 2 গুণ 2 হবে 4 সেকেন্ড, তখন দোলনকাল হবে 4 সেকেন্ড, কারণ যখন এল বাড়াও, এটা কত হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তবে কত 4 সেকেন্ড, 4 সেকেন্ড, ঠিক আছে। এবার আসি আমরা নবম অধ্যায় থেকে, ঠিক আছে, নবম অধ্যায়, আমরা এএফএমসি প্রশ্নতে চলে যাবো ডিরেক্ট। এই যে এফএমসি প্রশ্ন চলে এসেছে। আচ্ছা, একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত? পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হলো 1 ল্যামডা, 1 ল্যামডা, ল্যামডাটা হলো তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়, ল্যামডাটা হলো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়, ল্যামডাটা হলো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়, ল্যামডাতে কি বোঝায়, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত, হবে ল্যামডা, একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে ল্যামডা, ঠিক আছে, 1 ল্যামডা। আচ্ছা, তরঙ্গের কোনটির ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, তরঙ্গের কোনটির ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, এটা হলো উপরিপাতন, ঠিক আছে, তা উপরিপাতনের টপিকটা ইম্পর্টেন্ট, উপরিপাতনের ফলে কি উৎপন্ন হয়, ঠিক আছে, ওগুলা দেখতে হবে। তরঙ্গের উপর কোনটির ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, উপরিপাতনের ফলে, ঠিক আছে, কোনটির পোলারায়ন, ঠিক আছে, কোনটির পোলারায়ন ঘটে না, কোনটির পোলারায়ন ঘটে না, পোলারায়ন মানে হলো সমাবর্তন, পোলারায়ন মানে কি, সমাবর্তন। মনে রাখবে তরঙ্গ দুই ধরনের আছে, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কোনটা, অনুপ্রস্থ তরঙ্গ হলো এটা, মানে নর্মাল তোমরা যে তরঙ্গগুলো দেখো সমুদ্রের ধাবে যে এটা, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো এই যে এরকমের ফার্স্টে সংকুচিত প্রসারিত, আবার সংকুচিত সংকুচিত প্রসারিত, এভাবে হয়ে চলে, ঠিক আছে, এটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, এইভাবে একটা চলে শব্দ তরঙ্গ, ঠিক আছে, শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন সমাবর্তন বা পোলারায়ন, ঠিক আছে, এটাকে মনে রাখবা, অনুপ্রস্থ তরঙ্গের সমাবর্তন ঘটে, অনুপ্রস্থ তরঙ্গের সমাবর্তন ঘটে, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের সমাবর্তন ঘটে না, অনুপ্রস্থ তরঙ্গের সমাবর্তন ঘটে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের সমাবর্তন ঘটে না। আর সমাবর্তন ইংলিশ হলো পোলারাইজেশন, ঠিক আছে। এখন কি বলছে, নিচের কোনটির পোলারায়ন ঘটে না, অর্থাৎ যেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ সেটার পোলারায়ন ঘটবে না, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কোনটা আছে, শব্দ, ঠিক আছে, শব্দ। নেক্সট আসি আমরা, আচ্ছা এখান থেকে এফএমসি প্রশ্ন আসে নাই, ঠিক আছে, কিন্তু তবুও দু একটা জিনিস দেখে যাওয়া, এই যে এই টাইপের প্রশ্নগুলো একটু 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 দেখে যাবা, ঠিক আছে, আসে না দেখে একেবারে যে না দেখবে সেরকম না, দুদিনটা যেহেতু মেডিকেলে আসছে বা ডেন্টালে আসছে, তাহলে এই প্রশ্নগুলো এফএমসির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো দেখে যাবা, এই টানাতা, ঠিক আছে, এই টপিকটাও দেখে যাই। নেক্সট আসি আমরা আদর্শ গ্যাস, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্টের শেষ চ্যাপ্টার, ফিজিক্স ফার্স্ট পার্টের শেষ চ্যাপ্টার। এখান থেকে আমরা এফএমসি তে চলে যাব, এফএমসি তে যেগুলো প্রশ্ন আসছে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, ফার্স্টে মেডিকেল, তারপর ডেন্টাল, তারপর এফএমসি, তুমি দেখতে পারো মানে এখানে কি কি প্রশ্ন আসছে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, তাহলে তুমি বুঝতে পারবা নেক্সট টাইম কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে, ঠিক আছে।
আচ্ছা দেখো ব্রাউনীয় গতির জন্য ভুল। ব্রাউনীয় গতি যেমন আমরা কলরাইড কণার একটা বৈশিষ্ট্য ব্রাউনীয় গতি, ঠিক আছে। ব্রাউনীয় গতিটা হলো কি হ্যাজার্ড মুভমেন্ট, অর্থাৎ মানে বিভিন্ন দিকে চলতে থাকে কণাগুলো, বিভিন্ন দিকে বিভিন্ন বেগে, মানে মানে কোনো নাই, রীতি রেওয়াজ নাই, বা চলতে থাকে এভাবে এলোমেলো ভাবে। এলোমেলো ভাবে হ্যাজার্ড মানে হলো এলোমেলো ভাবে, কণাগুলো এলোমেলো ভাবে চলতে থাকে, মানে বিভিন্ন দিকে এলোমেলো ভাবে চলতে থাকে। পানির উপর যেমন কণাগুলো এলোমেলো ভাবে চলতে থাকে, এটা হলো ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতির আবিষ্কারক এটা একটু মনে রাখো, আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন হলো ব্রাউনীয় গতির আবিষ্কারক। কণাগুলো কি বলছিলাম বিভিন্ন দিকে, এখন কি বলছে নিচের কোনটি ভুল। এখন দেখো এখানে একটা জিনিস লাগছে, প্রবাহের নির্দিষ্ট দিক আছে। ব্রাউনীয় গতিকে নির্দিষ্ট দিক আছে না, কণাগুলো বিভিন্ন দিকে বিভিন্ন বেগে গতিশীল, ঠিক আছে, মানে বেগগুলো সমান থাকে বা বেগ সমান হতে পারে, কিন্তু দিকটা ভিন্ন হবে। এখন দিক ভিন্ন হলে বেগটা তো ভিন্ন হবেই, এখন দ্রুতিটা সেম হতে পারে, ঠিক আছে। কণাগুলো সময় প্রবাহের নির্দিষ্ট দিক আছে, এটা হলো ভুল, ঠিক আছে, বিভিন্ন দিকে গতিশীল, এটা মনে রাখবা। কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করে, এটা অনেক ইম্পর্টেন্ট, মানে শতরা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো কাজ করবে, এটা একটা জিনিস মনে রাখবা, নিচু, ঠিক আছে, নিচু। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো কাজ করে, এটা মনে রাখবা, নিচু দেয়া, নিচু, নিচু, অর্থাৎ নিম্নচাপ। নিম্নচাপ যখন থাকে, এখন উল্টাটা কি হবে, যদি চাপ নিম্ন থাকে তাহলে তাপমাত্রাটা উচ্চ হবে, তাপমাত্রাটা উচ্চ হবে, অর্থাৎ নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, বাষ্পায়ন নির্ভর করে না, এই নাটা দেখো, এই নাটা না দেখে অনেক সময় দেখা দেবো তোমরা। বাষ্পায়ন নির্ভর করে না কোনটির উপর, এখন তাপমাত্রা, তরলের প্রকৃতি, তরলের ঘনত্ব, ঠিক আছে, এই তিনটা জিনিসের উপর বাষ্পায়ন নির্ভর করে। বাষ্পায়নটা কি, তরলের যে উপরে পৃষ্ঠ থাকে, ঠিক আছে, তরলের উপরে পৃষ্ঠ থেকে পানি বাষ্প আকারে যে উড়ে যায়, ঠিক আছে, ওটা বলে বাষ্পায়ন। এখন তরলের ভর, ঠিক আছে, এর উপর বাষ্পায়নটা নির্ভর করে না। আচ্ছা, নিচের কোনটি দ্বারা বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়, নিচের কোনটি দ্বারা বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়, যন্ত্রটার নাম মনে রাখবা, সেটা কি, হাইগ্রোমিটার, সেটা কি, হাইগ্রোমিটার। এখন আরেকটা জিনিস মনে রাখবা, ভূমিকম্প রিসেন্টলি ভূমিকম্প থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, ভূমিকম্প থেকে প্রশ্ন আসতে পারে। এখন ভূমিকম্প পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা, সিসমোগ্রাফ। ভূমিকম্প পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা, সিসমোগ্রাফ। আর ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, ঠিক আছে, এটা হলো রিক্টার স্কেল দ্বারা, রিক্টার স্কেল দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। নেক্সট আসি আমরা। আচ্ছা দেখি এখান থেকে একটা প্রশ্ন আসছে এফএমসি তে, চাপ বৃদ্ধি করে আয়তন অর্ধেক করা হলে, ঘনত্ব কত গুণ হবে। চাপ বৃদ্ধি করে আয়তন অর্ধেক করা হলে ঘনত্ব কত গুণ হবে। দেখো আয়তনের সাথে তোমরা ঘনত্বের একটা সম্পর্ক পড়ছিলে, রো ইকুয়াল এম বাই ভি, অর্থাৎ ঘনত্ব ইকুয়াল ভর বাই আয়তন, অর্থাৎ ঘনত্বের সাথে আয়তনের সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘনত্ব যদি বাড়ে তাহলে আয়তন কমবে, আবার আয়তন বাড়লে ঘনত্ব কমবে, আয়তন বাড়ে ঘনত্ব ঘনত্ব কমবে। এখন দেখো আয়তন অর্ধেক হয়েছে, অর্থাৎ আয়তন কমছে, তাহলে ঘনত্বটা কি বাড়বে না। আয়তন যদি অর্ধেক হয় তাহলে ঘনত্বের কত গুণ হবে, দ্বিগুণ হবে, উল্টা গেছে। আচ্ছা নেক্সট আসি, ম্যাথ না করে এটা সিম্পলি অ্যান্সার করা যায়, ঠিক আছে। এখন আমরা পদার্থবিজ্ঞানের 10টা চ্যাপ্টার শেষ করলাম, ঠিক আছে। 10টা চ্যাপ্টার থেকে প্রতিটা চ্যাপ্টারে আমি টপিক গুলো দেখাইছি, ঠিক আছে, শুধু এই প্রশ্নগুলো পড়ে না, যে যে টপিক গুলো আসছে, যেমন প্রথম অধ্যায় থেকে কি আসছিল, এসআই একক, ওই এককের সবগুলো পড়ে ফেলবা, কোনটার একক কি, তারপর কোনটার মৌলিক একক, যৌগিক একক, তারপর এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি একক, তারপর কি আসছিল টুটি টপিকটা পড়ে ফেলবা। এবং প্রতিটা অধ্যায় থেকে যে যে টপিক গুলো বলছি ওই টপিক গুলো ভালো করে পড়বা, ঠিক আছে, শুধু এই প্রশ্নগুলো পড়ো না। আর এই প্রশ্নগুলো দেখবা রিপিট হইতেছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো রিপিট হইতেছে, এই প্রশ্নগুলো সলভ করে একটা যেটা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবার আমরা তাপগতিবিদ্যা চলে যাই, ফিজিক্স সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টার তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা থেকে এফএমসি তে যেগুলো আসছে। আচ্ছা, শক্তি সংরক্ষণের তাপগতিবিদ্যার কোন সূত্র, এখন তার মানে তাপগতিবিদ্যার যে সূত্র আছে, তিনটা সূত্র আছে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তিনটা সূত্র ইম্পর্টেন্ট, ঠিক আছে, তিনটা সূত্র ইম্পর্টেন্ট। ওই সূত্র তিনটা তাহলে ইম্পর্টেন্ট, এই সূত্র তিনটা আমার পড়তে হবে। তার মানে আমি কি বুঝলাম, এই সূত্র তিনটা আমার পড়তে হবে। একটা জিনিস এখান থেকে মনে রাখতে পারো, 0 1 2 তুই, এভাবে মনে রাখবা, 0 1 2 তুই। তাপগতিবিদ্যার প্রথম শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ঠিক আছে। এবার দেখো তোমাদের মেডিকেল এখন একটা প্রশ্ন ছিল, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ঠিক আছে, থার্মোমিটার তৈরি করা কোনটা দেয়, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল। শূন্যতম সূত্র, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। শূন্যতম সূত্রটা কি প্রকাশ করি আমরা, তাপমাত্রা। প্রথম সূত্রটা আমরা অভ্যন্তরীণ শক্তি, আর দ্বিতীয় সূত্রটা আমরা এন্ট্রপি। দ্বিতীয় সূত্রটা কি, এন্ট্রপি। দ্বিতীয় সূত্রটা কি প্রকাশ পায়, এন্ট্রপি। এখন শূন্যতম সূত্র কে আবিষ্কার করেছে, ফাউলার, ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট না, প্রথম সূত্রটা ইম্পর্টেন্ট। প্রথম সূত্রটা হলো বিজ্ঞানী জুল, আর দ্বিতীয় সূত্রটা অনেকেই বলছে, কিন্তু দ্বিতীয় সূত্র যদি স্পেসিফিক ভাবে বলে দ্বিতীয় সূত্রটা কি আবিষ্কার করছে, তাহলে তোমরা বলো ক্লসিয়াস, ঠিক আছে, ক্লসিয়াস। অনেকে বিরোধী দিচ্ছে, কিন্তু ক্লসিয়াসের নামটা অন্যতম। দ্বিতীয় সূত্র কে দিয়েছে, ক্লসিয়াস। আর কোন সূত্রটা আমরা কি ব্যাখ্যা করতে পারি, শূন্যতম সূত্রটা আমরা তাপমাত্রা, আর শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। আর প্রথম সূত্রটা অভ্যন্তরীণ শক্তি, এই দেখো অভ্যন্তরীণ শক্তি কথাটা আছে। এখন যদি বলে শক্তি সংরক্ষণশীলতা, তাহলে কোনটা হবে, প্রথম সূত্র, ঠিক আছে। তাহলে এই সূত্র তিনটা ইম্পর্টেন্ট আমরা বুঝলাম।
তাপগতিবেগ কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়? কোনটা হবে? প্রথম সূত্র। এই দেখো শক্তি আছে, এই যে শক্তি সংরক্ষণ সূত্র, কখন বলছিলাম আমরা? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে। তারপর এন্ট্রপি, এন্ট্রপিটা মনে রাখবে ডিএস ইকুয়াল ডিকিউ ডিভাইড বাই ডিটি, অর্থাৎ এন্ট্রপি যে ডিএস ডিকিউ ডিভাইড বাই টি, এন্ট্রপি যে পরিবর্তন তাপের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা। এটা তাপের পরিবর্তন একক কি? জুল। তাপের একক জুল, আর তাপমাত্রা একক হলো কেলভিন। জুল পার কেলভিন ইনভার্স 1, জুল পার কেলভিন ইনভার্স 1, এই দুইটা জুল কেলভিন ইনভার্স। আবার এটা কিন্তু দেখো না, এটা দেখো দুইটার উপরে ব্র্যাকেট আছে, জুলের উপর কিন্তু ইনভার্স 1 নাই, শুধু কেলভিনের উপর ইনভার্স 1 হবে। কত হবে? জুল কেলভিন ইনভার্স 1, শুধু কেলভিনের উপর ইনভার্স 1 হবে, জুলের উপর হবে না, ঠিক আছে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য। একটা মনে রাখবা, সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে প্লাস অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে প্লাস অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ, ঠিক আছে, তাপ নট তাপমাত্রা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ স্থির থাকে প্লাস এন্ট্রপি স্থির থাকে। কি বললাম? দুইটা জিনিস, সমষ্ণ প্রক্রিয়া দুইটা স্থির থাকে আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া দুইটা স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন কত? কি বলছিলাম? রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, তার মানে কি এন্ট্রপি পরিবর্তন কত? পরিবর্তন শূন্য হবে, এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে। আচ্ছা, উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র, এটা কি? পাইরোমিটার। উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র পাইরোমিটার। আর যদি বলতো শুধু তাপমাত্রা পরিমাপের যন্ত্র, সেক্ষেত্রে তো থার্মোমিটার, ঠিক আছে। আচ্ছা, 1 কেজি বরফকে পরিণত করতে কত প্রয়োজনীয় তাপ? ঠিক আছে, প্রয়োজনীয় তাপ এটা ডিরেক্ট মুখস্থ রাখবা, 336 এটা আপেক্ষিক তাপ 336, মানে বরফ গলনের সূত্র তাপ বলে এটাকে, 336 336 এভাবে মনে রাখবা, 336 এখন দেখো তোমার 10 টু দি পাওয়ার চাইছে, তাহলে তুমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5 ঘর আসা 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এভাবে দেখতে পারো 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি শুধু একটা জিনিসের উপর নির্ভর করবে, সেটা হলো তাপমাত্রা। অভ্যন্তরীণ শক্তি শুধু একটা জিনিসের উপর নির্ভর করবে, সেটা হলো তাপমাত্রা, এটা মনে রাখবা। অভ্যন্তরীণ শক্তি কোনটার উপর নির্ভর করে? তাপমাত্রা, ঠিক আছে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন, দেখো একই প্রশ্ন আবার রিপিট আসছে, একই প্রশ্ন আবার রিপিট আসছে, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা স্থির থাকে আর সমষ্ণ প্রক্রিয়া কোনটা স্থির থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি বলছিলাম? এন্ট্রপি আর তাপ স্থির থাকে, আর সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা আর অভ্যন্তরীণ শক্তি দুটো জিনিস স্থির থাকে, ঠিক আছে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কত? এন্ট্রপি তো স্থির, তার মানে কি শূন্য। আচ্ছা, তাপমাত্রা মাপা যায় কোনটি দ্বারা? তাপমাত্রা মাপা যায় হলো থার্মোমিটার দ্বারা, তাপমাত্রা মাপা যায় থার্মোমিটার দ্বারা। যদি বলতো উচ্চ তাপমাত্রা, তাহলে তো পাইরোমিটার, ঠিক আছে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এই দেখো তাপগতিবিদ্যার সূত্র থেকে আবার আসছে। দ্বিতীয় সূত্র কে প্রদান করে বলছিলাম? ক্লসিয়াস। কে প্রদান করে? ক্লসিয়াস। মহাবিশ্বের এন্ট্রপি, এন্ট্রপি থেকে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এন্ট্রপি প্রতিদিন মানে মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে, ঠিক আছে, এটা মনে রাখো, মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। এন্ট্রপি হলো বিশৃঙ্খলার মাত্রা, মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। আর যে কোনো রাসায়নিক বিক্রিয়া সেই দিকে যাবে যেদিকে তার এন্ট্রপি বৃদ্ধি পায়, কোনো রাসায়নিক বিক্রিয়া সেদিকে যাবে যেদিকে তার এন্ট্রপি বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা একটা মনে রাখবো, ওকে ওকে, ঠিক আছে, অর্থাৎ 0 কেলভিন, পরম শূন্য তাপমাত্রা হলো 0 কেলভিন। এখন সেলসিয়াস যদি নিতে বলে তাহলে কত? 273 মাইনাস করতে হয়, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। সি, একক ভরে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কি বলে? সংজ্ঞা থেকে আসে নরমাল। একক ভরে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকে আমরা বলতেছি আপেক্ষিক তাপ, সেটাকে আমরা বলতেছি আপেক্ষিক তাপ, ঠিক আছে, আপেক্ষিক তাপ। আচ্ছা, রোদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার মানে প্লাটিনাম রোদ থার্মোমিটার, প্লাটিনাম রোদ থার্মোমিটার, এটা হলো রোদের ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়। কয়েকটা জিনিস যেমন থার্মোকাপল, তারপর প্লাটিনাম রোদ থার্মোমিটার, আরেকটা হচ্ছে বিকিরণ থার্মোমিটার। প্লাটিনাম রোদ থার্মোমিটার হলো রোদের ধর্ম ব্যবহার করে, তারপর থার্মোকাপল হলো তড়িৎচালক যে শক্তি, ঠিক আছে, তড়িৎচালক বল ওটা ব্যবহার করে। আর হলো বিকিরণ থার্মোমিটার হলো পদার্থের বিকিরণ ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়, ঠিক আছে। তাহলে কি হবে? প্লাটিনাম। আচ্ছা, উপরে আছে নির্দিষ্ট গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, কি বলছিলাম? অভ্যন্তরীণ শক্তি শুধু একটা জিনিসের উপর নির্ভরশীল, সেটা হলো তাপমাত্রা, তাহলে কি হবে? তাপমাত্রার উপর। আচ্ছা, কার্নো ইঞ্জিনের দক্ষতা, কার্নো ইঞ্জিনের দক্ষতা তাত্ত্বিক ভাবে হলো 100, কিন্তু বাস্তব ভাবে 100 কখনো হতে পারে না, ঠিক আছে, তাত্ত্বিক ভাবে বললে ওটা 100, ঠিক আছে। আচ্ছা, নিচে আসেন, এই প্রশ্নটা তোমার হুবহু মেডিকেল আসে, এই প্রশ্নটা হুবহু তোমার মেডিকেল আসে। দেখো এফএমসি 23-24 প্রশ্ন, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের পার্ট সমান? হুবহু মেডিকেলে যাচ্ছে, হুবহু পুরা কত? -40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেউ যদি কোশ্চেন ব্যাংক সলভ করে যাইতো, দেখো সেম প্রশ্নই দিয়ে দিছে, সেম প্রশ্নই দিয়ে দিছে, আর টপিকটা যদি পড়ে যেত তাহলে কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করতে পারতো, এই প্রশ্নটা ভুল হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে। নেক্সট আসি আমরা দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ বিভবের সংজ্ঞা অসীম দূরত্ব, অসীম দূরত্ব কি বোঝো? অসীম দূরত্ব বলতে কি বোঝায়?
অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দুকেই অসীম দূরত্ব বলে, তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দুই অসীম দূরত্ব, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দু দূরত্ব, তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দু দূরত্বই ওটাই অসীম দূরত্ব, তড়িৎ ক্ষেত্রের বাইরে বিন্দুটাই অসীম দূরত্ব। ধরো একটা পজিটিভ চার্জ, ঠিক আছে, একটা পজিটিভ চার্জ এই দূরত্ব পর্যন্ত তার তড়িৎ ক্ষেত্র আছে, অর্থাৎ এর মধ্যে যদি তুমি কোনো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ আনো, এটা আকর্ষণ বিকর্ষণ করতে পারবে, এটা আকর্ষণ বিকর্ষণ করতে পারবে। তুমি যদি এখানে একটা বস্তু রাখো বা এখানে একটা পজিটিভ চার্জ রাখো, তাহলে এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করবে না, কারণ এটা তড়িৎ ক্ষেত্রের বাইরে। অসীম বিন্দু বলতে বোঝাইছে তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দু, তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দু। 1/4πε0, এটা হলো কে এর মান, এটা হলো কে এর মান, কে এর মান কত, 9 × 10⁹, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 1, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 1। পৃথিবীর পৃষ্ঠে বিভব শক্তির মান, ঠিক আছে, এটা মানে পৃথিবীর বিভব বোঝাইছে, পৃথিবীর বিভব বোঝাইছে। পৃথিবীর বিভব হলো 0। এখন পৃথিবীর পৃষ্ঠে যদি অন্য বস্তুর বিভব বলে, ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠে যদি অন্য বস্তুর বিভব বলে সেটা হবে ঋণাত্মক, কিন্তু যদি বলে পৃথিবীর বিভব, পৃথিবীর বিভব হবে 0, ঠিক আছে, পৃথিবীর বিভব কত হবে 0। তড়িৎ বিভবের একক, একক টপিকটা এমনি ইম্পর্টেন্ট। আর তড়িৎ বিভব, ঠিক আছে, তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র, এগুলোর এককগুলো পড়তে হবে, ঠিক আছে। তড়িৎ বিভবের একক হলো ভোল্ট, তড়িৎ বিভবের একক কি ভোল্ট অথবা জুল পার কুলম্ব, ভোল্ট বা জুল পার কুলম্ব দুইটা হতে পারে, ভোল্ট বা জুল পার কুলম্ব, ঠিক আছে, এই দুইটাই হতে পারে। নিচে আসি আমরা। আচ্ছা দেখো, একটা ম্যাথ আসছে এফএমসি তে, এফএমসি তে এই একটাই ম্যাথ আসছে। একক ভরের দুটি চার্জ, একক ভরের দুটি চার্জ মানে একক চার্জ বলছে, একক দূরত্বে থাকলে এদের মধ্যে আকর্ষণ বল এফ, ঠিক আছে, এফ ছিল কে, কে ইনটু Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার। এখন দূরত্ব এক বলছে, চার্জের মানও এক বলছে, সেক্ষেত্রে এফ ইজিক্যাল কি হবে, এফ ইজিক্যাল কি হবে, এই সবগুলো যদি এক হয়ে যায় তাহলে এফ ইজিক্যাল কি হবে, কে। সুতরাং বলের মান এফ ইজিক্যাল 9 × 10⁹, 9 × 10⁹, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, 9 × 10⁹, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, ঠিক আছে, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, এটা হলো কে এর একক, এটা হলো কে এর একক। যদি বলে শুধু বল কত, তাহলে বল হবে এফ ইজিক্যাল 9 × 10⁹ নিউটন, 9 × 10⁹ নিউটন, এটা হলো কে এর একক ছিল, ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, আর বলের একক শুধু নিউটন। আচ্ছা আমরা চলো তড়িতে চলে যাই, চলো তড়িতে চলে যাই, চলো তড়িতে আমরা এফএমসির প্রশ্নগুলোতে চলে যাই। আচ্ছা, রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে, রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে, তার মানে কি রোধের মানে রোধ যেগুলোর উপর নির্ভর করে টপিকটা ইম্পর্টেন্ট, রোধ টপিকটা ইম্পর্টেন্ট, রোধ আপেক্ষিক রোধ, ঠিক আছে, আপেক্ষিক রোধের নির্ভরশীলতা, রোধের নির্ভরশীলতা, এই টপিকটা ইম্পর্টেন্ট। এখন রোধ কিসের উপর নির্ভর করে, এই জিনিসটা তুমি একটু মনে রাখো, লেট দিয়া, ঠিক আছে, লেট। রোধ চারটা জিনিসের উপর নির্ভর করে, শুধু রোধ, নট আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ বলে কিন্তু জিনিসটা উল্টে যাবে, মানে পাল্টে যাবে। শুধু রোধ চারটা জিনিসের উপর নির্ভর করে, লেট, অর্থাৎ তারের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা, তারের উপাদান। দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা, তারের উপাদান। দেখো দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, তাপ উপাদান এলিমেন্ট নির্ভর করবে, তারপর তড়িৎ প্রবাহ উপর নির্ভর করবে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ভর করবে, তাহলে নির্ভর করে না কোনটা বলছে, তাহলে হবে কি তড়িৎ প্রবাহ, ঠিক আছে। আর আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ মানে দুইটা জিনিসের উপর, যদি বলে শুধু রোধ, শুধু রোধ চারটি জিনিসের উপর নির্ভর করে, আর আপেক্ষিক রোধ দুইটা জিনিসের উপর, একটা হলো তাপমাত্রা আর একটা হলো পদার্থের উপাদান, ঠিক আছে, উপাদান আর তাপমাত্রা। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ এটার আবিষ্কারক হলো স্যামুয়েল হান্টার ক্রিস্টি, স্যামুয়েল হান্টার ক্রিস্টি। আর হুইস্টন শুধু এটার উন্নতি সাধন করছে, যন্ত্রটা মানে ফার্স্টে যেই করছিল সেটা হলো স্যামুয়েল হান্টার ক্রিস্টি, ঠিক আছে। আর হুইস্টন হলো এই যন্ত্রটা উন্নতি সাধন করছে বা আরো প্রসেস করছে যন্ত্রটাকে, ঠিক আছে। হুইস্টন ব্রিজের আবিষ্কারককে তাহলে স্যামুয়েল হান্টার ক্রিস্টি। এসআই একক পরিবাহিতা, পরিবাহিতা হলো জি, পরিবাহিতা কি দ্বারা প্রকাশ করা জি, ঠিক আছে, পরিবাহিতার এসআই একক হলো সিমেন্স, পরিবাহিতার এসআই একক কি সিমেন্স, ঠিক আছে, এসআই একক কি সিমেন্স, সিমেন্স। তারপর আবার আসি, অর্থাৎ এককগুলো, ঠিক আছে, এককগুলো ইম্পর্টেন্ট। পরিবাহিতার একক কি, রোধের একক কি, রোধের একক হলো ওহম, ঠিক আছে, প্রতিটা এককগুলো ইম্পর্টেন্ট। আরেকটা দেখবা রোধের উষ্ণতা মাপক সহগ, ঠিক আছে, উষ্ণতা সহগ ওটা একক কি, সেলসিয়াস ইনভার্স 1 বা কেলভিন ইনভার্স 1, এই এককগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, কোন যন্ত্র দিয়ে কোষের অভ্যন্তরীণ, অর্থাৎ এই যন্ত্রগুলো ইম্পর্টেন্ট, যন্ত্রগুলো কি পোটেনশিওমিটার, মিটার ব্রিজ, তারপর পোস্ট অফিস বক্স, কোনটা দিয়ে কি করা হয়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, কোন যন্ত্র দিয়ে অভ্যন্তরীণ রোধ, মনে রাখবা পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার দিয়ে দুইটা জিনিস, একটা হলো কোষের অভ্যন্তরীণ রোধ আর একটা হলো বিভব পতন পদ্ধতিতে তড়িৎচালক বল, ঠিক আছে। অভ্যন্তরীণ রোধ আর বিভব পতন পদ্ধতিতে তড়িৎচালক বল, এই দুইটা জিনিস হলো পোটেনশিওমিটার দিয়ে বের করা হয়, ঠিক আছে। তাহলে এটা হবে পোটেনশিওমিটার, অভ্যন্তরীণ রোধ, পোটেনশিওমিটার, ঠিক আছে। আর এক বিওটি, এক বিওটি এটা মনে রাখবে 1 কিলোওয়াট আওয়ার, এক বিওটি বোর্ড অফ ইউনিট, ঠিক আছে, এটা হলো 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার,
ঠিক আছে, 1 বিউটি। এটা দা হলো তড়িৎ প্রবাহ বা কারেন্ট পরিমাপ করা হয় বিউটি এককে, ঠিক আছে। দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা। তড়িৎচালক বলের তুলনা কি বলছিলাম? পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার দ্বারা দুইটা জিনিস করা হয়, কোষের অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বলের তুলনা। এটা কিসের দ্বারা করা হয়? পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার দ্বারা। এই টপিকগুলো ইম্পর্টেন্ট, দেখছো এগুলো আসছে। অভ্যন্তরীণ রোধ কি দ্বারা পরিমাপ করা হয়? যন্ত্রের কাজগুলো পোটেনশিওমিটার কাজ, পোটেনশিওমিটার থেকে দুইটা আসছে, দেখো পোটেনশিওমিটার থেকে দুইটা আসছে, পোটেনশিওমিটার থেকে দুইটা আসছে। তোমার নেক্সট টাইম মিটার বেস থেকে আসতে পারে। এরকম ভাবে তোমার যন্ত্রগুলার কোনটা দ্বারা কি ব্যবহার করা হয়, অ্যামিটার দ্বারা কি পরিমাপ করা হয়, ভোল্টমিটার দ্বারা কি পরিমাপ করা হয়, এগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা গাণিতিক সমস্যাবলী থেকে এএফএমসি এর প্রশ্নগুলো দেখবো এবার। গাণিতিক সমস্যাবলী থেকে এএফএমসি এর প্রশ্ন। এই দেখো দুইটা আসছে, না তিনটা আসছে, হ্যাঁ তিনটা চারটা আসছে, অনেক চারটা আসছে প্রশ্ন, ঠিক আছে। ফার্স্ট এটা দেখি। কোন পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ, তারের দৈর্ঘ্য দ্বিগুণ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হাফ করা হলে পরিবর্তিত রোধ কত? দেখো আর সমান কি পেয়েছিলাম আমরা? আর সমান রো এল ডিভাইডেড বাই এ। এখন তুমি আর ওয়ান আর টু এসব কিছু লিখতে যাবে না। দেখো কি বলছো, দৈর্ঘ্য দ্বিগুণ, তুমি যেটা দ্বিগুণ ওটা লেখো উপরে, এটা দ্বিগুণ, এটা 2 লিখবা। তারপর কি বলছে, প্রস্থের সাথে ক্ষেত্রফল এটা অর্ধেক, এটা হাফ লিখবা। এটা যদি হাফ লেখা এখানে লিখবা, ঠিক আছে। এটা একটা আমি জাস্ট দিয়ে দিলাম। এখন এটা উপরে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে না, অর্থাৎ 2 গুণ 2 হয়ে যাবে, 2 গুণ 2 হয়ে যাবে। 2 গুণ কত হবে? 4 গুণ, ঠিক আছে 4 গুণ। আর ওয়ান আর টু কিছু লেখা নাই, জাস্ট তুমি সূত্রটা লিখবা, আর ইকুয়াল রো এল বাই এ। আমার কি বলছো, দৈর্ঘ্য দ্বিগুণ, তাই এটা আমি 2 লিখবো। আবার ক্ষেত্রফল এটা হাফ করা হয়, তাই এটা আমি হাফ লিখবো। উপরে এটাকে লেখা 2 হয়ে যাবে, 2 গুণ 2 ইকুয়াল 4, তাহলে হবে 4 গুণ। আচ্ছা দেখো, 220 ভোল্ট উৎসের প্রবাহ মাত্রা I ইকুয়াল 6 অ্যাম্পিয়ার, আর 220 ভোল্ট, ঠিক আছে 220 ভোল্ট কোন উৎসের প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার। এর যে 60 ওয়াট ক্ষমতা, 60 ওয়াট ক্ষমতার কয়টি বাল্ব জ্বলবে? ঠিক আছে, এর মনে রাখবা P ইকুয়াল ভাই, ক্ষমতা হলো ভাইয়ের, ক্ষমতা হলো ভাইয়ের, P ইকুয়াল ভাই, ক্ষমতা কার? ভাইয়ের ক্ষমতা। ভাই কত? ভি কত? 220 ভোল্ট, 220 ভোল্ট, 220 ভোল্ট কিন্তু কত? 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে 6 অ্যাম্পিয়ার। জাস্ট নরমাল গুণ করো, 6 0 0, 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1, 6 দুগুণে 12 1 13, অর্থাৎ 1320। 1320 মোট ক্ষমতা কত? 1320। আর একটা বাল্বের ক্ষমতা কত? 60 ওয়াট। 1320 ওয়াট 60 ওয়াট, 1320 ওয়াট, আর একটা বাল্বের ছিল 60 ওয়াট। সুতরাং কয়টা বাল্ব জ্বালানো যাবে? জাস্ট 1320 কে 60 দিয়ে ভাগ করো, 1320 কে 60 দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ, শূন্য শূন্য কাটা, দেখো 6 দুগুণে 12, হাতে থাকে 1, 12, 6 দুগুণে 12, ঠিক আছে। এটা একটু ক্যালকুলেশন করতে পারবে আশা করি। 132 কে জাস্ট 6 দিয়ে ভাগ, এভাবে করতে পারো তোমরা লেখা, 6 132, এভাবে যদি করিস না ডাইরেক্ট করো, কত হবে? 22টা, এই 22টা। এবার 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, এটা ডিরেক্ট মনে রাখবে, এটা অনেক ভাবে আসে। 3.6 × 10⁻6 জুল। 1 কিলোওয়াট কি? ধরো এই যে 1 কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট মানে হলো 1000 ওয়াট, 1000 ওয়াট, 1000 ওয়াট। আর এইচ, এইচ মানে হলো ঘন্টা, ঠিক আছে, ঘন্টা হলো 3600, ঠিক আছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। শেষ পর্যন্ত 3.6 × 10⁻6 জুল, ঠিক আছে 3.6 × 10⁻6 জুল। নেক্সট আসি, 1 জুল সমান কত ক্যালোরি? 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি, 1 ক্যালোরি সমান 4.2 জুল, 4.2 জুল, 4.2 জুল, 4.2 জুল। আর 1 জুল, 1 জুল সমান 0.24 ক্যালোরি। 1 জুল সমান 0.24 ক্যালোরি, ঠিক আছে। 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল, আর 1 জুল সমান 0.24 ক্যালোরি, ঠিক আছে। নেক্সট আসি আমরা, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। আচ্ছা ভূচম্বকের মৌলিক উপাদান, ঠিক আছে, যদি এটা এমবিবিএস আসছে, কিন্তু এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ভূচম্বকের উপাদানগুলো, ঠিক আছে, ভূচম্বকের উপাদানগুলো 3টা উপাদান থেকে, আর কি কি উপাদান থাকে ওইগুলো ইম্পর্টেন্ট। মানে ভূচম্বকের মৌলিক উপাদান, ধরে ভূচম্বকের উপাদান যেটা, ঠিক আছে, ওটা 3টা থাকে, ঠিক আছে, ওই 3টা গুলো ইম্পর্টেন্ট। বিচ্যুতি, বিনতি, ওইগুলা, তারপর আণবিক উপাংশ। ভূচম্বকের উপাদানগুলো ইম্পর্টেন্ট, মৌলিক না, শুধু উপাদানগুলো। আচ্ছা এফএমসি প্রশ্নগুলো আমরা চলে যাই। আচ্ছা এই যে চলে আসছে, ঠিক আছে। ফার্স্টে আসে বিদ্যুৎ ও চুম্বকের জনকে, বিদ্যুৎ ও চুম্বকত্বের জনক, সেটা হলো মাইকেল ফ্যারাডে। আর যদি বলে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, ঠিক আছে, এটা আবিষ্কার করে কে? সেটা হলো ওয়েস্টেড। বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করে ওয়েস্টেড। আর তড়িৎ চৌম্বক আবেশ, সেটা হলো মাইকেল ফ্যারাডে, এটাও মাইকেল ফ্যারাডে। এটা অতটা ইম্পর্টেন্ট না বিজ্ঞানীদের নাম, ঠিক আছে। তবে দিয়ে রাখছে দুইটা, একটা পড়ে রাখা, যেমন ফার্স্টে বলছিলাম কি যে আইনস্টাইন কি আবিষ্কার করে, ম্যাক্স প্লাঙ্ক কি আবিষ্কার করে, তেমনি এটা বিদ্যুৎ ও চৌম্বকের জনক মাইকেল ফ্যারাডে, দুই একটা জিনিস পড়ে রাখলা, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে, বা চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, এটাকে টেসলা। মানে চৌম্বক আবেশ, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, এগুলোর একক হয় টেসলা, এগুলোর একক কি? টেসলা, একক হলো টেসলা। তারপর লোহাকে 20 তাপমাত্রায় আনলে, লোহাকে 20 তাপমাত্রায় আনলে
কোন পদার্থে পরিণত হয়? মনে করো একটা আছে কুড়ি তাপমাত্রা আর একটা আছে নীল তাপমাত্রা। কুড়ি তাপমাত্রা এটা হলো ফেরোচুম্বক পদার্থের, আর নীল তাপমাত্রা এটা হলো অ্যান্টি ফেরোচুম্বক পদার্থের। কুড়ি তাপমাত্রা এটা হলো ফেরোচুম্বক পদার্থের, আর নীল তাপমাত্রা এটা হলো অ্যান্টি ফেরোচুম্বক পদার্থের। মনে করো কোনো পদার্থকে যদি কুড়ি তাপমাত্রায় নাও সেটাও প্যারাচুম্বকে পরিণত হয়, আবার কোনো ওই অ্যান্টি ফেরোচুম্বকে যদি নীল তাপমাত্রা নাও সেটাও প্যারাচুম্বকে পরিণত হয়। অর্থাৎ কুড়ি তাপমাত্রা আনলে বা নীল তাপমাত্রা আনলে দুইটা ক্ষেত্রে কিসে পরিণত হবে? প্যারাচুম্বক পদার্থে। কিসে পরিণত হবে? প্যারাচুম্বক পদার্থে। আচ্ছা, পৃথিবীর চৌম্বক কক্ষ ও ভৌগোলিক কক্ষ এর ফিজিক্স বই দেখবা 18 ডিগ্রি দাও, ঠিক আছে? এখানে 11.5 ডিগ্রি, ওই অপশনটা নাই, এটাই বেস্ট অপশন 11.5 ডিগ্রি। অভ্যন্তরীণ অভ্যন্তরীণ কোনটা? ঠিক আছে, চৌম্বক কক্ষ ও ভৌগোলিক কক্ষ, চৌম্বক কক্ষ ও ভৌগোলিক কক্ষ 11.5 ডিগ্রি অথবা 18 ডিগ্রি হতে পারে, ঠিক আছে? স্ট্রাকচারে 18 ডিগ্রি দেওয়া আছে। পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে, পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কোনটি তৈরি হয়? পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কোনটি তৈরি হয়? এখন দেখো, যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, এইচ ইকুয়াল কি পড়ছো? আই স্কয়ার আর টি, এইচ ইকুয়াল আই স্কয়ার আর টি। তাপ অবশ্যই উৎপন্ন হবে। পরিবাহীর মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত করো তাহলে এইচ অর্থাৎ তাপ উৎপন্ন হবে। এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা দেখবা জুলাই 3টা সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তাপের ক্ষেত্রে 3টা সূত্র, প্রথম সূত্র অর্থাৎ আই স্কয়ারের সূত্র, দ্বিতীয় সূত্র এই রোধের সূত্র, তৃতীয় সূত্র হলো সময়ের সূত্র। অর্থাৎ এই জুলাই যে সূত্রটা আছে, ঠিক আছে, 3টা সূত্র, এগুলা ইম্পর্টেন্ট। আচ্ছা সরি, এটা পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত বলছে, পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত, এটা ওটা না, পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত। পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে একটা তাপ উৎপন্ন হয়, এটা চৌম্বক হবে, ঠিক আছে? বেস্ট টেন্সে চৌম্বক হয়, তাপ উৎপন্ন হয়, বেস্ট টেন্সে চৌম্বক হবে। পরিবাহীর মধ্যে যদি বিদ্যুৎ তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহীর মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে, এটা চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর পরিবাহীর ভিতরে কি হয়? ওটা তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? পরিবাহীর ভিতরে তাপ উৎপন্ন হয়, কিন্তু পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে বেস্ট টেন্সে চৌম্বক উৎপন্ন হয়, ঠিক আছে? এটা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। বিদ্যুৎ যদি প্রবাহিত হয় একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, এটা বিদ্যুৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি আমরা। আচ্ছা, এখানে এফএমসি থেকে গাণিতিক সমস্যাগুলো আসে নাই, তবুও দেখে রাখবা, ঠিক আছে? বিডিএস এ যেগুলো আসছে অথবা এমবিবিএস এ যেগুলো আসছে ওগুলো একটু দেখে রাখবা। আচ্ছা, এবার আসি তড়িৎচুম্বক আবেশ ও দিক পরিবর্তিত প্রবাহ, পঞ্চম অধ্যায়, ঠিক আছে? আমরা এফএমসি প্রশ্নগুলোতে চলে যাই। একমুখী প্রবাহ, একমুখী প্রবাহের কম্পাঙ্ক, একমুখী প্রবাহটা কিভাবে চলে? একমুখী প্রবাহটা কিভাবে চলে? এইভাবে না, একটা সরল রেখা। একমুখী প্রবাহটা এইভাবে এইভাবে, অর্থাৎ যে কোনো একটা মানে থাকে, ঠিক আছে? আর দিকটা কখনো পরিবর্তন, ধরলাম -5 বা +5, এগুলো একটা মান থাকে, আর কোনো কম্পাঙ্ক তখন থাকবে না, কম্পাঙ্ক তখন থাকবে না। কম্পাঙ্ক কত হবে? 0 হার্টজ। কম্পাঙ্ক কত হবে? 0 হার্টজ। একমুখী প্রবাহের কম্পাঙ্ক কত? 0 হার্টজ। ডিসি প্রবাহের কম্পাঙ্ক 0 হার্টজ। কম্পাঙ্ক কার থাকবে? এসি প্রবাহের, এসি প্রবাহের অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে, ওইটার ই থাকবে, মানে তড়িৎ প্রবাহটা থাকবে। কিন্তু একমুখী প্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এটা হবে 0। আচ্ছা, তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে তড়িৎচুম্বক বল নির্ভর করে না, তড়িৎচুম্বক বল নির্ভর করে, দেখবা বইয়ে তোমার চারটা পয়েন্ট দেওয়া আছে এই তড়িৎচুম্বক প্রবাহ, ঠিক আছে? এই অধ্যায়টা খুললে তুমি দ্বিতীয় পেজে দেখবা তড়িৎচুম্বক বলের নির্ভরশীলতার মধ্যে 4টা পয়েন্ট দেওয়া আছে। ওটা দেখবা ম্যাথ মনে রাখতে পারো তোমরা। মেরু শক্তি, তারপর এরিয়া, তারপর পাক সংখ্যা, উপস্থিতির ক্ষেত্রফল, এই কুণ্ডলীর পাক সংখ্যা, তারপর ক্ষেত্রফল, কুণ্ডলীর রোধ, সময়ের উপর, এগুলোর উপর নির্ভর করবে, কিন্তু নির্ভর করবে না মানে কুণ্ডলীর রোধের উপর নির্ভর করবে না, ঠিক আছে? এটা দেখো ম্যাথ, ম্যাথ হলো মেরু শক্তি, তারপর মেটাল, তারপর এটা হলো এরিয়া, প্রস্থিত ক্ষেত্রফল, টার্নস, টাইম, এগুলোর উপর নির্ভর করবে, কিন্তু রোধের উপর নির্ভর করবে না। অ্যান্সার কি? কুণ্ডলী রোধের উপর নির্ভর করবে না, ঠিক আছে? কোনটি কোন সূত্র অনুসারে ট্রান্সফরমার তৈরি করা হয়? ঠিক আছে, ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি পারস্পরিক আবেশ, ঠিক আছে? পারস্পরিক আবেশ ওটার ব্যবহারের ক্ষেত্রে, ওটার ব্যবহারের মধ্যে পড়ছে। আর ওই সূত্র দিচ্ছে কি? ফ্যারাডে। ফ্যারাডে কোন সূত্র অনুসারে ট্রান্সফরমার তৈরি করা হয়? এটা কার সূত্র অনুসারে? ফ্যারাডে, ঠিক আছে? আর দেখো এখানে একটা প্রশ্ন আছে, মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত। এখন একটা সূত্র এখান থেকে মনে রাখবা, ইপি ডিভাইডেড বাই ইএস, ইপি ডিভাইডেড বাই ইএস, ইপি ডিভাইডেড বাই ইএস ইকুয়াল এনপি ডিভাইডেড বাই এনএস, এনপি ডিভাইডেড বাই এনএস ইকুয়াল আইএস ডিভাইডেড বাই আইপি, আই এর ক্ষেত্রে উল্টা, আইএস ডিভাইডেড বাই আইপি। এখন দেখো আমরা কোন ধরে চাইছি? পাক সংখ্যার অনুপাত। পাক সংখ্যা কোনটা? এই যে এটা, এন হলো পাক সংখ্যা, আই হলো তড়িৎচুম্বক বল, ঠিক আছে? পাক সংখ্যার অনুপাত আর প্রবাহ মাত্রা অর্থাৎ আই, আমি এই দুইটা নিয়ে কাজ করব, এই দুইটা নিয়ে কাজ করবো। আমার মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা কত হবে? অর্থাৎ আইপি চাইছে আমার কাছে, আইপি চাইছে। আমি এটা লিখতে পারি বা আইপি ডিভাইড বাই আইএস, আইপি ডিভাইড বাই আইএস ইকুয়াল কি হবে? এনএস ডিভাইড বাই এনপি, এনএস ডিভাইড বাই এনপি। জাস্ট এটাই উল্টাই লিখলাম। এখন আমার মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা আইপিটা চাইছি, আইপিটা চাইছে, বা আইপি ইকুয়াল কি লিখতে পারি আমি? আইএস ইনটু এনএস ডিভাইড বাই এনপি, এনএস ডিভাইড বাই এনপি। এখন প্রশ্নটা একটু খেয়াল করো, কি বলছে? মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর অনুপাত, অর্থাৎ এনপি ইস টু এনএস, এনপি ইস টু এনএস, এনপি ইস টু এনএস দেওয়া আছে আমার 1:6, 1:6। কিন্তু আমরা চাইছি কি? আমরা এখানে লাগবো কি? এনএস ইনটু এনপি, তাহলে উল্টাই যাবে এটা।
6:1 বা 6। এখন দেখো গৌণ করলে দেওয়া আছে 12, ঠিক আছে 12, আর এনএস ডিভাইডেড বাই এনপি পেলাম আমি 6। তো 6 12 72, 6 12 কত 72, ঠিক আছে 6 12 72, 72 অ্যাম্পিয়ার, 72 অ্যাম্পিয়ার। আমরা নেক্সট চলে যাই জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে এএফএমসি তে যে প্রশ্নগুলো আসছে ওগুলো দেখবো, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু শুধু পড়ে রেখো না, ঠিক আছে, যে যে টপিক থেকে প্রশ্ন আসছে ওই টপিকগুলো কিন্তু ভালো করে দেখবা, ওই টপিকগুলো ভালো করে দেখবা, ওই টপিকগুলো থেকে একটু ডেপথে যাবা, যে প্রশ্ন যে টপিক থেকে প্রশ্নগুলো বারবার আসছে বা কয়েকটা টপিক থেকে প্রশ্ন বারবার আসে ঘুরে ফিরে। প্রশ্ন রিপিট হয় না কিন্তু ওই এরিয়া, ঠিক আছে, যে এরিয়াতে প্রশ্ন আছে ওটা কিন্তু বারবার রিপিট হয়। আচ্ছা, ক্ষীণদৃষ্টিতে লেন্স কোন লেন্স ব্যবহার করা, ঠিক আছে, তাহলে তোমার কাজ কি? ক্ষীণদৃষ্টিতে কোন লেন্স ব্যবহার করে আসছে, কাজ হলো তোমার দীর্ঘ দৃষ্টিতে কোন লেন্স ব্যবহার করা, ঠিক আছে, দীর্ঘ দৃষ্টি কি, ক্ষীণ দৃষ্টি কি, এই টপিকটা পুরোটা পড়ে ফেলা, ঠিক আছে, কাজকে এই টপিকটা পুরোটা পড়ে ফেলা, এটাও ইম্পর্টেন্ট আছে। ক্ষীণ দৃষ্টিতে কোন লেন্স ব্যবহার করা হয়, মনে রাখবা ক্ষীণ দৃষ্টি মানে হলো মায়োপিয়া, ক্ষীণ দৃষ্টি মানে হলো মায়োপিয়া, ঠিক আছে, আর দূরদৃষ্টি মানে হলো হাইপারমেট্রোপিয়া। আমি এভাবে মনে রাখলাম, হাই মানে উঁচু, উঁচু মানে হলো উত্তল লেন্স, ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি, ঠিক আছে, এটা ক্ষেত্রে ব্যবহার করবো আমরা উত্তল লেন্স। আর ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া এটা ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অবতল লেন্স, আর অবতল লেন্সের ইংলিশ কি কনকেভ, ঠিক আছে, কনকেভ লেন্স, যেটা কনকেভ লেন্স। সুতরাং ক্ষীণদৃষ্টি, তারপর রস্য দৃষ্টি বা ক্ষীণদৃষ্টি একই, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, তারপর একটা আছে প্রেস বায়োপিয়া, ঠিক আছে, প্রেস বায়োপিয়া বা চালসে, তার ওগুলাতে কোন দর্পণ, অবতল দর্পণ না উত্তল দর্পণ বা বাইফোকাল দর্পণ নাকি সিলিন্ড্রিক্যাল দর্পণ, ওগুলো ব্যবহার করা, ওগুলো দেখতে হবে, ঠিক আছে। আবার আসি জটিল অনুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে, দুইটা অনুবীক্ষণ যন্ত্র আছে তোমাদের, সরল অনুবীক্ষণ যন্ত্র আর জটিল অনুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে। এখন সরল অনুবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্বটা কি কিরকম হয়, আর জটিল অনুবীক্ষণ যন্ত্রে এটা প্রতিবিম্বটা কিরকম হয়। সরল অনুবীক্ষণ যন্ত্রে দুইটার ক্ষেত্রে বর্ধিত হবে, দুইটার ক্ষেত্রে প্রথম মানে এটা প্রতিবিম্বটা বিবর্ধিত হবে, দুইটার ক্ষেত্রে বিবর্ধিত হবে। দেখো বিবর্ধিত যেটা নাই ওটা আগে কেটে দিবা, বিবর্ধিত যেটা নাই ওটা আগে কেটে দিবা। এখন মনে করো জটিল জটিল জিনিস উল্টা থাকে, জটিল জিনিস একটু উল্টা পাল্টা থাকে। জটিল অনুবীক্ষণ যন্ত্রে এটা উল্টো ও বিবর্ধিত, উল্টো ও বিবর্ধিত। আর যদি বলতো সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র বিবর্ধিত হবেই, বিবর্ধিত ও সোজা, সরল অনুবীক্ষণ যন্ত্র সোজা, শতমান রাখবা, সতে সোজা, সরল অনুবীক্ষণ যন্ত্র সোজা ও বিবর্ধিত, আর জটিল অনুবীক্ষণ যন্ত্র উল্টো ও বিবর্ধিত, ঠিক আছে। আচ্ছা দেখো মায়োপিয়া, মায়োপিয়া মানে কি ক্ষীণদৃষ্টি, মায়োপিয়া মানে কি ক্ষীণদৃষ্টি, ক্ষীণদৃষ্টি। আর হাইপারমেট্রোপিয়া হলো উত্তল লেন্স, তাই মায়োপিয়া কি হবে অবতল লেন্স, মায়োপিয়া হবে অবতল লেন্স। আচ্ছা অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান, এই প্রশ্নটাই তোমাদের মেডিকেল আসছে, এই প্রশ্নটাই তোমার মেডিকেল আসছে, মেডিকেল প্রশ্নটা দেখো, এবারে প্রশ্নটা দেখো, অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি, দেখো এটা এএফএমসি 20 কোচ আসছে, এএফএমসি 20 কোচ আসছে, আর মেডিকেল 25 26 আসলো, ঠিক আছে। সিলিকন ডাইঅক্সাইড, এই প্রশ্নটাই হুবহু সেম, ইও চেঞ্জ করেন, অপশনও চেঞ্জ করেন, পুরো হুবহু তুলে দিচ্ছে। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি হবে, সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে দুইটা দুইটা শর্ত আছে, ঠিক আছে, বইগুলো খুলে দেখবা। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুটো শর্ত আছে, একটা সংকট কোণের পরেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়টা। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দুটো শর্ত, একটা হলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। আর আপতন কোণ যেটা ওটা সংকট কোণ থেকে বড় হতে হবে, আলোটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, আর আপতন কোণটা সংকট কোণ থেকে বড় হতে হবে। এখন দেখো এখানে কোনটা আছে, এখন আপতন কোণ আর সংকট কোণের মধ্যে বলছে, তাহলে কি বলছিলাম, একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, ওটা এখানে নাই। একটা আছে আপতন কোণ থেকে, আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হবে, যেটাই আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হবে। আচ্ছা এখান থেকে যদি প্রশ্ন নাও এসে থাকে, ঠিক আছে, এফএমসি এফএমসি এখান থেকে আসে না প্রশ্ন, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল, কিন্তু এখান থেকে একটা জিনিস খেয়াল করবা, ঠিক আছে, ইয়ার ক্ষমতা, লেন্সের ক্ষমতা, এটা না দেখা যাইবে না, লেন্সের ক্ষমতা, ঠিক আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের ক্ষমতা, অবতল লেন্সের ক্ষেত্রে লেন্সের ক্ষমতা। উত্তল লেন্সের ক্ষেত্রে মনে রাখো ফোকাস দূরত্ব পজিটিভ, ঠিক আছে, আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ। আর ইয়ার ক্ষমতা একক হলো ডায়াপ্টার, ক্ষমতা একক কি ডায়াপ্টার বা মিটার ইনভার্স 1। আর একটা জিনিস খেয়াল করবা, ফোকাস দূরত্ব এটা সবসময় সেন্টিমিটারে দেওয়া থাকে, সেন্টিমিটার এককে দেওয়া থাকে, এই ম্যাথটা করার সময় মিটার এককে নিয়ে নিবা, মিটার এককে নিয়ে নিবা। লেন্সের ক্ষমতা এটা করতে হবে, এই ম্যাথটা করে যাবে, ঠিক আছে, লেন্সের ক্ষমতা ম্যাথটা করে যাবে, যদি আসে না কিন্তু মেডিকেলে আসছে, মেডিকেলে এটা আসছে, এএফএমসি এএফএমসি তে না আসলেও মেডিকেলে আসছে, ঠিক আছে, এটা করে যাবা। লেন্সের ক্ষমতা এই অধ্যায় থেকে আর কোনো ম্যাথ করো না করো, লেন্সের ক্ষমতার ম্যাথটা করে যাবা, ঠিক আছে। নেক্সট আসি আমরা ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান থেকে প্রথম আসি, নিচের কোন অঞ্চলে শক্তি সবচেয়ে বেশি, নিচের কোন অঞ্চলে শক্তি সবচেয়ে বেশি, দেখবে এরকম প্রশ্নই বেশি আসছে ভৌত আলোক বিজ্ঞান।
নিচের মানে কোন রশ্মিগুলো আছে ওই রশ্মিগুলোর মধ্যে কোনটা শক্তি বেশি। একটা দেখো ছক আছে মহাজাগতিক, গামা, এরপর রঞ্জন রশ্মি, এরপর মানে একটা এটা ছন্দ মনে রাখতে পারো, এর একটা ছন্দ তো মনে রেখো, ঠিক আছে? মানে একটা রশ্মিগুলোর ক্রমগুলা মনে রাখবা, মগারঞ্জন, অতি দুষ্মন, অবলোকে মারে রাতে। মগারঞ্জন, মগারঞ্জন, অতি দুষ্মন, অবলোকে মারে রাতে। অতি দুষ্মন, অবলোকে মারে রাতে, এই ছন্দটা তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? অবলোকে দেখবে এই প্রশ্নে 3-4টা আসছে, নিচের কোনটা শক্তি বেশি, নিচের কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এগুলা অবলোকে মারে রাতে, ঠিক আছে? মধ্যে হলো মহাজাগতিক, গতে হলো গামা রশ্মি, রঞ্জন হলো রঞ্জন রশ্মি বা এক্স রে, অতীত হলো অতিবেগুনি রশ্মি, দুষ্মন্ত হলো দৃশ্যমান, ঠিক আছে? অবলোক হলো অবলোহিত রশ্মি, মারাতে হলো মাইক্রোওয়েভ, রাতে হলো রেডিও ওয়েভ, ঠিক আছে? এখন এখান থেকে যত সামনের দিকে যাবে, সামনের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়বে, এদিক থেকে যত আমি এদিকে যাবো তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়বে, অর্থাৎ মহাজাগতিক থেকে গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আবার গামার থেকে রঞ্জন রশ্মি বা এক্স রে এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আবার এক্স রে থেকে অতিবেগুনি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এখন তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ে শক্তি তত কমে, তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ে শক্তি তত কমে, অর্থাৎ প্রথম দিকে যে রশ্মিগুলো আছে এটা শক্তি বেশি, আর শেষের দিকে যে রশ্মিগুলো আছে এটা শক্তি কম, ঠিক আছে? আচ্ছা দেখো, তড়িৎচুম্বক বলে কোন অঞ্চলে শক্তি বেশি, তাহলে প্রথম দিকে যেগুলো থাকবে ওটা শক্তি বেশি। দেখো আমি পড়া শুরু করলাম, মগা রঞ্জন অর্থাৎ মহাজাগতিক, এরপর গামা। মহাজাগতিক এখানে আছে নাই, এরপর কোনটা আছে গামা, দেখো গামাটা আছে, গামাটা অ্যান্সার হবে, নিচের কোনটা শক্তি বেশি, গামা রশ্মি। জাস্ট ওই ছন্দটা মনে করে ফেলতে পারবা। আর কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় মাইকেলসন ও মল্লি, ঠিক আছে? মাইকেলসন ও মল্লি এটার পরীক্ষায়। এখন দেখো নিউটন না, হবে না, আইনস্টাইন হবে না, লরেন্স কোনটাই না। এখন আরেকটা অপশন আছে, এদের কোন কেউই নন, তো এটাই আনসার হবে, এদের কেউই নন। ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত করেন মাইকেলসন ও মল্লি, ঠিক আছে? এখন দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্রম, তরঙ্গের ক্রম অর্থাৎ তরঙ্গ বড় কোনটা ছোট কোনটা, কি বলছিলাম এই যে এটা, এটা মনে করো মগারঞ্জন, অতি দুষ্মন, অবলোকে মারে রাতে, মহাজাগতিক, গামা, রঞ্জন রশ্মি, অতি দুষ্মন। এখন সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, এরপর মাইক্রোওয়েভ, এরপর অবলোহিত, এরপর দৃশ্যমান। এখন দেখো আমার কি চাইছে এখানে, করেন্টের কাজ করছে মাইক্রোওয়েভ, অবলোহিত আর অতিবেগুনি। দেখো মাইক্রোওয়েভ আমি খুঁজে বের করি, এই যে মারে, এটা তো মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, অবলোহিত আর অতিবেগুনি। এখন সবচেয়ে বড় কে? মাইক্রোওয়েভ, এরপর অবলোহিত, অবলোহিত এরপর অতিবেগুনি। তাই মাইক্রোওয়েভ সবচেয়ে বড়, এরপর অবলোহিত, এরপর অতিবেগুনি। এই দেখো এখানে মাইক্রোওয়েভ সবচেয়ে বড়, এরপর অবলোহিত, এরপর অতিবেগুনি। এটা মানব আলোক বর্ণালীর সাথে সদৃশ্য রেখে চৌম্বক ও বিদ্যুৎ শক্তিকে, চৌম্বক ও বিদ্যুৎ শক্তি ব্যাখ্যা করে এটাকে ম্যাক্সওয়েল, ঠিক আছে? এই যেগুলো আসছে না এগুলাই, আর নেক্সট এক্সট্রা জিনিস যেগুলো প্রথমে বললাম, ঠিক আছে? বিজ্ঞানীদের নাম নিয়ে অত হাইট তোলার দরকার নেই, অত পড়ার দরকার নেই, যেগুলো আসছে ওইগুলা আর দু একটা এক্সট্রা, যেমন ম্যাক্স প্লাঙ্ক, আইনস্টাইন, ঠিক আছে, বা নিউটন, গ্যালিলিও, ওইগুলার তা পড়বা। আর ব্যতিচার যেমন ইয়ং ব্যতিচার নিয়ে কাজ করছে এগুলো। আচ্ছা এটা এক্স রে চাইছে, এক্স রে যে এইটা কম্পাঙ্ক দৈর্ঘ্যটা সেটা হলো 3 কিলো হার্জ থেকে 3 কিলো হার্জ থেকে 30 কিলো হার্জ, 300 গিগাহার্জ, 3 কিলো হার্জ থেকে 300 গিগাহার্জ, এটা মনে রেখো। আবার সবগুলো দেখতে যাও না, দেখবো অনেকগুলো আছে কম্পাঙ্ক, সবগুলো দেখা দরকার নেই, এক্স রেটা আসছে এখান থেকে এক্স রেটা দেখো, আর কম্পাঙ্ক সবগুলো তুমি দেখলেও মনে রাখতে পারবে না সহজে। আর এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য এভাবে মনে রাখবো, আমি এটা এভাবে মনে রাখতাম, এক্স মানে 10, রোমান সংখ্যা এক্স মানে কত, 10 না? এক্স মানে 10, এই দেখো 10 আর 10-এর উল্টা দিছে, এই শূন্যটা এসেছে আগে, একটা এসেছে পরে, এভাবে, ঠিক আছে? এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.01 থেকে 10 ন্যানোমিটার। আচ্ছা কোন আলোক রশ্মি ভিটামিন ডি তৈরি করে? এটা মনে রাখবা ইউভি রে, ইউভি রে, এটা তো পড়ে আসছো। ইউভি রে, ইউভি মানে কি? আলট্রা ভায়োলেট, ইউভি মানে কি? আলট্রা ভায়োলেট, আলট্রা ভায়োলেট, আলট্রা ভায়োলেট রশ্মি। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? এখানে দেখো, এখানে যেগুলো আছে সবই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এখানকার মধ্যে কোনটা পড়ে না ওটা দেখো। বিটা রশ্মি আছে এখানে, দেখো মগারঞ্জন, অতি দুষ্মন, অবলোকে মারে রাতে, এখানে বিটা রশ্মি আছে? বিটা রশ্মি নাই, বিটা রশ্মি হলো তেজস্ক্রিয় রশ্মি, বিটা রশ্মি কি? তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, এটা তেজস্ক্রিয় কণাটা। আলফা, বিটা আর গামা। আচ্ছা নিচের কোনটি অবলোহিত রশ্মির ব্যবহার নয়? অবলোহিত রশ্মির ব্যবহার নয়, বাকি তিনটা ব্যবহার, স্যাটেলাইট কমিউনিকেশন। এখন দেখো রশ্মির ব্যবহার আসছে, তার মানে অবলোহিত রশ্মির ব্যবহার, তারপর আর দেখো কয়েকটা আসে এক্স রে ব্যবহার, এগুলোর ব্যবহারগুলো পড়তে হবে, তার মানে এগুলোর ব্যবহারগুলো আমার ইম্পর্টেন্ট। অবলোহিত রশ্মির ব্যবহার, এক্স রে ব্যবহার, এগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর আসো, আলোক শক্তির তুলনায় তাপ শক্তি বেশি, তাপ শক্তি সবসময় মনে রাখবা, আইআর এর তাপ শক্তি বেশি, আইআর এর তাপ শক্তি বেশি, অবলোহিত বা ইনফ্রারেড, ইনফ্রারেডের অবলোহিত, ইনফ্রারেড অবলোহিত, এটা তাপ শক্তিটা বেশি থাকে, ঠিক আছে? তারপর রেডিও থেরাপি, ঠিক আছে, রেডিও থেরাপিতে কোনটি ব্যবহার করা? গামা রে। কেন গামা রে ব্যবহার করে? কারণ এটার গতিশক্তি অনেক বেশি থাকে, রেডিও থেরাপিতে ভালো কাজ করে, ঠিক আছে? রেডিও থেরাপিতে গামা রে ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট প্রশ্নটা এখানে, রেডিও তরঙ্গের উদাহরণ কত? সেটা হবে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার, এটা ডি হবে, ঠিক আছে? এটা কেমিস্ট্রি বই দেওয়া আছে, দেখো হাজারি স্যারের বই, হাজারির বই দেওয়া আছে, হাজারি স্যারের বই।
এটা প্রবাবলি ওখান থেকে প্রশ্নটা করছে। এটা 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার, 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার ডি হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি আমরা আধুনিক বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের সূচনা, অষ্টম চ্যাপ্টার। আমরা এফএমসির প্রশ্নগুলো চলে যাব। বারবার বলতেছে কিন্তু টপিক গুলা ইম্পর্টেন্ট, টপিক গুলা যে যে প্রশ্ন আসছে কোন কোন টপিক গুলাতে প্রশ্ন আসছে, এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সলভ করে দেওয়ার মানে একটা স্বার্থে একটা তোমাদের কাছে এই টপিক গুলো তোমাদের ধরাই দিতেছি, এই টপিক গুলো তোমাদের পড়তে হবে। যে যে টপিক গুলো দেখা দিতেছি মানে বইয়ের কোন পোর্শনটা ইম্পর্টেন্ট ওই পোর্শন গুলো বলে দিতেছি, ওই পোর্শন গুলো থেকে পড়ে ফেলবা, ঠিক আছে। জাস্ট এই প্রশ্নটা পড়ে রেখে দিবা না। আচ্ছা দেখি এখান থেকে এএফএমসি থেকে যে প্রশ্নগুলো আসছে, আলোর বেগ। আচ্ছা আলোর দ্রুতিতে চলমান কোন কণার বস্তুর ভর এটা অসীম হয়ে যায়, ঠিক আছে। বস্তুর ভর অসীম হয়ে যায়, বস্তুর ভর কত হয়ে যায়, অসীম। একটা জিনিস মনে রাখবে এখানে, একটা জিনিস ভাইয়া বলে সবসময় দোষ, ঠিক আছে। এটা দৈর্ঘ্য সংকোচন, আলোর গতিতে যদি চলে তাহলে দৈর্ঘ্য সংকোচন হয়, বাকি সব বেড়ে যায়। দৈর্ঘ্য সংকোচিত হয়, বাকি সব বেড়ে যায়, দৈর্ঘ্য সংকোচন। আলোর গতিতে যদি কিছু চলে তাহলে দৈর্ঘ্য সংকোচন হয়, বাকি সব থেকে বাড়ে, সময় বাড়ে, তার ভরও বেড়ে যায়। আর যদি আলোর বেগে চলে, অসীম হয়ে যায়, আলোর বেগে চলে ভর অসীম। আচ্ছা ফোটন সর্বপ্রথম আবিষ্কার করে কে, গিলবার্ট লুইস, এটা একটু মনে রাখলাম, গিলবার্ট লুইস। ফোটন আবিষ্কার করে কে, গিলবার্ট লুইস, ঠিক আছে। আচ্ছা কোয়ান্টাম তত্ত্বের জনক কে, কোয়ান্টাম তত্ত্বের জনক হলো ম্যাক্স প্লাঙ্ক। এখানে যদি বলতো কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করে কে, তাহলে তো আইনস্টাইন। কোয়ান্টাম তত্ত্বের জনক কে, ম্যাক্স প্লাঙ্ক। আর কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করে কে, আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন। আচ্ছা এখানে দেখি গাণিতিক সমস্যা, এই যে একটা আসছে, ঠিক আছে, এএফএমসি তে। কোন কণার মোট শক্তি এর স্থির অবস্থা 3 গুণ পাওয়া গেল। এর একটা শর্টকাট দাম আমি রাখবা, শর্টকাট, ঠিক আছে। এত বড় ম্যাথ তোমার করা সম্ভব না। এই দেখো ভি স্কয়ার, এভাবে মনে করো ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার ডিভাইড বাই বড় স্কয়ার, বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার ডিভাইড বাই বড় স্কয়ার। এভাবে মনে রাখবা ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার ডিভাইড বাই বড় স্কয়ার। এটা কি বুঝালাম দেখো, 3 গুণ, 3 গুণ। এখানে আরেকটা জিনিস বলতে পারে 3:1 বা 1/3 এরকম বলতে পারে। এখন বড় মানে 3 আর ছোট মানে এখানে 1 1/3 বল নেই, যদি বলে থাকতো সেখানে হতো 1, ঠিক আছে। বা অনুপাত দেওয়া থাকতো 1:3 বা 2:3, সেক্ষেত্রে ছোটটা বলতে আমরা, বড় বলতে আমরা এই অনুপাতটা করতেছি, অনুপাতটাকে, ঠিক আছে, অনুপাতটাকে বুঝাইতেছি। অনুপাত তার মধ্যে বড় যেটা, যেমন 3 বড়, তাহলে আমরা এখানে 3 বসাতাম। এখন যেহেতু এটা দেওয়া নেই, এটা আমার লাগবে না। এখন জাস্ট আমরা ইনে কাজ করবো। এই দেখো 3 গুণ বলা আছে মানে কত, 3, আর ছোটটা আমরা 1 ধরে নিব, বা এই দেখো বা ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, বড় স্কয়ার, বড় মানে কত, 3, 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ডিভাইড বাই 3 স্কয়ার, ঠিক আছে। বা 9 মাইনাস 1 কত হবে, 8 ডিভাইডেড বাই 9, ঠিক আছে। এখন যদি এটাকে রুট করি তাহলে কত হবে, 2√2 ডিভাইড বাই 3। 8 এর রুট করলে 2√2 আর 3 এর রুট করলে 3, 2√2 ডিভাইড বাই 3 ভি বাই সি, মানে উভয়পক্ষে আমরা বর্গ করলাম। এখন সিটা যদি ওই সাথে দেখা তাহলে কি হয়ে যাবে, 2√2 ডিভাইড বাই 3 ইন্টু সি, 2√2 ডিভাইড বাই 3, 2√3 সরি 2√2 ডিভাইড বাই 3 ইন্টু সি, 2√2 ডিভাইড বাই 3 ইন্টু সি, এটাই आंसर। দেখো জাস্ট 3 লাইনে করে ফেলতে পারলা তোমরা, এটা এত বড় করে করা সম্ভব নয়। এবার দেখো ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার ডিভাইড বাই বড় স্কয়ার, এভাবে 2√2 ডিভাইড বাই 3 ইন্টু সি। আচ্ছা আমরা নেক্সট অধ্যায়ে চলে আসি, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আমরা চলে যাবো এফএমসি। দেখো আবার দেখো মেডিকেল মানে প্রশ্নগুলা, এরপর আছে ডেন্টালের প্রশ্নগুলো, এরপর এএফএমসি এর প্রশ্নগুলো কি সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে। আর তুমি এখানে দেখো কিওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই কিওয়ার্ডটা দেখতে, কিওয়ার্ডটা যদি স্ক্যান করো তাহলে তোমার বইয়ের পেজে নিয়ে যাবে ডেন্টাল। এরপর আমরা যাবো এএফএমসি। এএফএমসি সূর্যে কোন বিক্রিয়া ঘটে, সূর্যে কোন বিক্রিয়া ঘটে। এখন দেখো সূর্যে কোন বিক্রিয়া ঘটে, তোমরা কি এখন এই প্রশ্নটা পরে রেখে দিবা, সূর্যে ফিউশন বিক্রিয়া ঘটে, ঠিক আছে। এখন তাহলে তোমার ফিউশন আর ফিউশন এই দুটো বিক্রিয়া পড়তে হবে। ফিউশন বিক্রিয়া কি ঘটে, ফিউশন বিক্রিয়া কি ঘটে। ফিউশন বিক্রিয়া আরেকটা মনে রাখবো, হাইড্রোজেন বোমা, ঠিক আছে। হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা তৈরি করা ফিউশন বিক্রিয়া দা। সূর্য কোন বিক্রিয়া ঘটে, ফিউশন বিক্রিয়া ঘটে, অর্থাৎ ফিউশন ফিউশন ওই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, ওই বিক্রিয়াগুলো পড়তে হবে। আচ্ছা নিউক্লিয়ার বিক্রিয়ায় কোন ইউরেনিয়াম ব্যবহার করে, যেমন আমরা 235, ইউরেনিয়াম 235। প্রকৃতিতে দুই ধরনের ইউরেনিয়াম আছে, একটা হলো ইউরেনিয়াম 235 আর ইউরেনিয়াম 238। ইউরেনিয়াম 238 পাওয়া যায় 99.3%, আর ইউরেনিয়াম 235 পাওয়া যায় 0.7%। এখন একটা জিনিস মনে রাখো, যেটা কম থাকে ওইটার প্রতি মানুষের বেশি মানে আকর্ষণ থাকে, যেটা কম থাকে, ঠিক আছে, কম থাকে ওটা বেশি ব্যবহার করে। তাই কোন ইউরেনিয়াম ব্যবহার করা হয়, ইউরেনিয়াম 235টা, ঠিক আছে। আচ্ছা আয়োনাইজিং ক্ষমতা কার বেশি, এটা মানে আ আ বেশি, আ বেশি, অর্থাৎ আয়োনাইজিং ক্ষমতা আলফার বেশি, আয়োনাইজিং ক্ষমতা আলফার বেশি, বেশি, ঠিক আছে। এবার মনে রাখবা আয়োনাইজিং ক্ষমতা আলফার বেশি। আচ্ছা রেডিয়ামের অধ্যায় ইউরেনিয়ামের তুলনায় কত গুণ, এটা একটু মনে রাখো, 3 মিলিয়ন, ঠিক আছে, 3 মিলিয়ন মনে রাখো। আচ্ছা
নিউক্লিয়াস আবিষ্কার করছে আর্নেস্ট রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় রাদারফোর্ড নিউক্লিয়াসটা আবিষ্কার করেন, ঠিক আছে। আচ্ছা, কোন বিজ্ঞানী রেডিও অ্যাক্টিভিটি এর জনক, ঠিক আছে, হেনরি বেকেরেল। তেজস্ক্রিয়তার একক দেখবে, তেজস্ক্রিয়তার একক বেকেরেল, ঠিক আছে, কুরিও আছে, রাদারফোর্ড আছে, কিন্তু এসআই একক হলো বেকেরেল, এসআই একক কি বেকেরেল। বিদ্যুৎ কেন্দ্রে বাতাসের গতিবেগ, এটা একটু মনে রাখতে পারো 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা একটু মনে রাখো। বিদ্যুৎ কেন্দ্রে বাতাসের গতিবেগ কত? 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আসে নাই প্রশ্ন, আমরা নেক্সট চলে যাই। সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স দশম অধ্যায়, ঠিক আছে। সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স, ঠিক আছে, এটা থেকে দেখবা তোমার রেকটিফায়ার, ঠিক আছে, রেকটিফায়ার বা ডায়োড, এটা থেকে একটু আসে। সবচেয়ে বেশি আসে কি জানো? নিচের মানে নিচের কোনটা থেকে মানে চতুর্যুজি বা ডায়োড গুলো প্রস্তুত করা হয়, ঠিক আছে। যেমন ইয়ের সাথে পঞ্চযোজি, ওগুলো কিসের সাথে মিশানো হয়, বা এন টাইপ পি টাইপ এগুলোর সাথে কিসে মিশানো হয়। আর যে এটা আছে সেমিকন্ডাক্টর কোন পদার্থগুলো ব্যবহার করা হয়? অর্ধপরিবাহী পদার্থ না, অর্ধপরিবাহী পদার্থগুলোর এক্সাম্পল আসে। এবার মেডিকেলের কোশ্চেন দেখো নিচের কোনটা সেমিকন্ডাক্টরে ব্যবহার করা হয়, মেডিকেলের কোশ্চেনটা দেখো এবার। বা অর্ধপরিবাহী পদার্থ ওগুলোর উদাহরণগুলো, ঠিক আছে, কি কি আছে, জার্মেনিয়াম, সিলিকন, ওগুলো না, ওইগুলোই। আচ্ছা, আমরা এফএমসির প্রশ্নে ডাইরেক্ট চলে যাই। আচ্ছা দেখো, ফার্স্ট প্রশ্নটা কি আছে? ডায়োড থেকে। অর্ধপরিবাহী ডায়োডকে কি বলা হয়? ডায়োডটা হলো একমুখীকরণ করে, তড়িৎ প্রবাহকে একমুখীকরণ করে, এসি প্রবাহকে ডিসি প্রবাহে পরিণত করে, ঠিক আছে। এবার রেকটিফায়ারের বাংলা হলো একমুখীকরণ, ঠিক আছে। নিচের কোনটি ট্রানজিস্টরের অংশ? ট্রানজিস্টরের তিনটা অংশ থাকে, ঠিক আছে, বেস, এমিটার আর কালেক্টর। ট্রানজিস্টরের তিনটা অংশ, তাই তোমার কাজ কি? এই ট্রানজিস্টর থেকে সবগুলো পড়ে ফেলা। সবগুলো মানে সব না, ট্রানজিস্টর থেকে প্রবাহ বিদ্যুৎগুলো আছে, ওইগুলো পড়া দরকার নেই। ট্রানজিস্টর থেকে কি কি পড়বা? এই ট্রানজিস্টর থেকে কি কি ব্যবহার করে? এমিটার, বেস, কালেক্টর, ঠিক আছে। আরেকটা সূত্র দেখবা, আই ইজ ইকুয়াল আইবি প্লাস আইসি, ঠিক আছে, ওটা একটু বললাম। আর কি বলা লাগবে? ট্রানজিস্টরের সুবিধা, ঠিক আছে, ট্রানজিস্টরের সুবিধা অসুবিধা এটা, আর এগুলো বললে হবে। ট্রানজিস্টর থেকে আবার সব পদ্ধতি দেওয়া না, ঠিক আছে, বেসিক টেসিক ওগুলো দেখার দরকার নেই। ট্রানজিস্টরের অংশ কি? এমিটার, বেস, কালেক্টর। আর ট্রানজিস্টরের ক্ষেত্রে এই সূত্রটা দেখে রাখলাম, কারণ ম্যাথটা অনেক ছোট বুঝতে পারে। এখন দেখো এই ট্রানজিস্টরের সুবিধা, নেক্সট প্রশ্ন ট্রানজিস্টর থেকে, পরপর দুইটা প্রশ্ন ট্রানজিস্টর থেকে আসছে। এটা অসুবিধা কোনটা, ঠিক আছে, অসুবিধা কোনটা। এখন ট্রানজিস্টর মনে রাখবে এটা নিম্ন বিভবে কাজ করে, ট্রানজিস্টর অনেক নিম্ন বিভবে কাজ করে। আর ট্রানজিস্টর অসুবিধা যদি আমি বলতে চাই, তাহলে এটা হলো অনেক তাপ সুপরিবাহী হয়, সুগ্রাহী হলে কি হয়, ওইটা অনেক সহজে গরম হয়ে যায়, এটা ট্রানজিস্টরের অসুবিধা একটা। আর ট্রানজিস্টরটা কি অনেক অল্প বিভবে কাজ করে। এখন দেখো এখানে কি কি আছে, দীর্ঘস্থায়ী, এটা ট্রানজিস্টরের সুবিধা, তবে খুব সস্তা, এটা সুবিধা, আকারে খুব ছোট, এটা সুবিধা। আমরা যদি অসুবিধা কি, এখানে কি বলছে দেখো, উচ্চ বিভবে কাজ করে, ট্রানজিস্টর কি নিম্ন বিভবে কাজ করে। ট্রানজিস্টরের আরেকটা অসুবিধা কি, এটা তাপ সুগ্রাহী, তার সহজে গরম হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি ট্রানজিস্টরের অংশ নয়? একই প্রশ্ন দেখো, ট্রানজিস্টর থেকে 4টা প্রশ্ন আসলে পর্যন্ত, 4টা প্রশ্ন এসে গেছে। ট্রানজিস্টর টপিকটা দেখো অল্প কয়েকটা প্রশ্ন আছে, সুবিধা অসুবিধা আর নিচের কোনো ট্রানজিস্টরের অংশ নয়, ঠিক আছে, এই কয়টা প্রশ্ন আসছে, এই কয়টা টপিকই পড়বা। কি কি বলছিলাম? এমিটার, বেস আর কালেক্টর, এই তিনটা দ্বারা ট্রানজিস্টর তৈরি করা। তাই কন্ডাক্টর এটা ট্রানজিস্টরের অংশ নয়। আচ্ছা, 4 বিট নম্বরের সর্বোচ্চ সংখ্যা, এর একটা আছে, সর্বোচ্চ সংখ্যা হলো 15 প্রকাশ করা যায়, ডেসিমালে সর্বোচ্চ সংখ্যা হলো 15 প্রকাশ করা যায়। আর 16 কি, 16 হলো 16টা সংখ্যা প্রকাশ করা যায়। 4 বিট দ্বারা সর্বোচ্চ মানে বাইনারি দ্বারা সর্বোচ্চ 16টা সংখ্যা প্রকাশ করা যায়, ঠিক আছে। 4 বিট দ্বারা সর্বোচ্চ 16টা সংখ্যা প্রকাশ করা যায়। আর কত প্রকাশ করা যায়, তাহলে সেটা হলো 15। ডেসিমেলে সর্বোচ্চ হলো 4 বিট দ্বারা 15 প্রকাশ করা যায়। আর কয়টা সংখ্যা, সেটা হলো 16টা সংখ্যা প্রকাশ করা যায়, ঠিক আছে, 16টা সংখ্যা প্রকাশ করা যায়। আর সর্বোচ্চ 15 নাম্বার, যেমন এক, দেখো 16টা সংখ্যা কেন, এই জিরো আছে, জিরো প্রকাশ করা যায়, 0 থেকে 15, 0 থেকে 15 এটা প্রকাশ করা যায়। 4 বিট দ্বারা 0 থেকে 15 প্রকাশ করা যায়, অর্থাৎ 16টা সংখ্যা প্রকাশ করতে পারি, যেগুলো সর্বোচ্চ কত অঙ্ক প্রকাশ করা যায়, সেটা হলো 15। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। নিচের কোন সেমিকন্ডাক্টর মানে কোনটি সেমিকন্ডাক্টর পরিবাহিতের জন্য দায়ী? মুক্ত ইলেকট্রন আর হোল, ঠিক আছে, মুক্ত ইলেকট্রন আর হোল এটা হলো পরিবাহের জন্য দায়ী, মুক্ত ইলেকট্রন আর হোল, নট যুক্ত ইলেকট্রন। দেখো এখানে যুক্ত ইলেকট্রন হবে, মুক্ত ইলেকট্রন আর হোল। নিচের কোনটি ইন্টিগ্রেটেড সার্কিটের বৈশিষ্ট্য নয়? ইন্টিগ্রেটেড সার্কিটের বৈশিষ্ট্য, ঠিক আছে, বইয়ের একটা শেষের দিকে দেখবা, সেমিকন্ডাক্টর একটা শেষের দিকে, আইসি এর সুবিধা অসুবিধা, ঠিক আছে, ওটা দেওয়া আছে, ও সুবিধা অসুবিধাগুলো পড়ে ফেলবা, ইন্টিগ্রেটেড সার্কিটের সুবিধা অসুবিধাগুলো পড়ে ফেলবা। এটা সংযোগ সংখ্যা বেশি, ঠিক আছে, এটা একটু বলতে আছে, এটা সংযোগ সংখ্যা অল্প হবে, বাকি সবগুলো শিখতে আছে। কম বিদ্যুৎ প্রয়োজন হয়, নির্ভরযোগ্যতা বেশি, অত্যন্ত ক্ষুদ্রাকৃতির, কিন্তু সংযোগ সংখ্যা কম, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, কোনটি অর্ধপরিবাহী? দেখছো এই প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন এবার মেডিকেল আসছে, এবার মেডিকেলে তোমরা যে পরীক্ষা দিচ্ছ ওইটা আসছে। কোনটা হবে? সিলিকন হতে পারে, এখানে সিলিকন অপশন দাও। আর কি হতে পারে? জার্মেনিয়াম, সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে, তারপর ক্যাডমিয়াম সালফাইড, ওটা হতে পারে, ঠিক আছে। এরকম দেখো কয়েকটা উদাহরণ দেওয়া আছে তোমার বই, পড়ে ফেলবে এগুলো।
আচ্ছা নিচের কোনটি লজিক গেট নয়? লজিক গেট কিগুলো আছে? এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলো আছে। এন্ড গেট, অর গেট, নট গেট, এক্সঅর গেট, তারপর এক্স নর গেট, ওগুলা। কিন্তু বাট গেট বলতে কোনো গেট নাই, এগুলো সবই আছে। তাই উদাহরণ কি হবে? গেট নয় বলছে কোনটা, তাহলে কি হবে? বাট গেট, এটা হবে। আচ্ছা, আর বলছে নিচের কোনটা বিদ্যুৎ পরিবহন হয়? নিচের কোনটা বিদ্যুৎ পরিবাহী? মনে কার্বনের রূপভেদ আছে, কার্বনের রূপভেদ হচ্ছে গ্রাফাইট, হীরক, ঠিক আছে? এর মধ্যে গ্রাফাইটটা হলো বিদ্যুৎ পরিবাহী, গ্রাফাইটটা হলো বিদ্যুৎ পরিবাহী, গ্রাফাইটটা কি? বিদ্যুৎ পরিবাহী, এটা কার্বনের রূপভেদ। আচ্ছা, আমরা এখন ফিজিক্স সেকেন্ড পেপারে সবচেয়ে শেষের অধ্যায় জ্যোতির্বিজ্ঞান, ঠিক আছে? এই অধ্যায়টা চলে যাই। এই অধ্যায়টা আমরা এফএমসির প্রশ্নগুলো দেখবো, এফএমসির প্রশ্নগুলো দেখবো। দেখো অল্প করে প্রশ্ন আসছে, ঠিক আছে? এই অধ্যায় থেকে প্রশ্ন কম আসে অনেক। আচ্ছা, নিচের কোনটি কোন কণার প্রতিকরণ নেই? ঠিক আছে, প্রতিকরণ নেই হলো ফোটনের। ফোটনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ফোটনের শক্তি ও ভক্তি আছে, এই জিনিসটা মনে রাখবা। ফোটনের শক্তি ও ভক্তি আছে, ফোটনের শক্তি ও ভক্তি আছে, ফোটনের শক্তি ও ভক্তি আছে, শক্তি ও ভক্তি আছে, শক্তি ও ভক্তি আছে, শক্তি ও ভক্তি আছে। অর্থাৎ ফোটনের শক্তি আছে, ভরবেগ আছে, কণা ধর্ম আছে, আর তরঙ্গ ধর্ম আছে। আর বাকি কিছুই নেই, আর বাকি যা বলবে কিছুই নেই ফোটনে। ফোটনের শক্তি আছে, ভরবেগ আছে, কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, আর বাকি কিছু নেই। তাই প্রতিকরণ নাই কোনটার? ফোটন। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কি? সূর্য, এটা তো জানোই। এখান থেকে অল্প করে জিনিস পড়তে হয়, ঠিক আছে? এই অধ্যায় থেকে অল্প করে জিনিস, একটা অল্প করে, যেগুলো দেখাইতেছে না এই টপিকগুলো জাস্ট পড়বা। পৃথিবীর সবচেয়ে কাছে নক্ষত্র, তারপর দেখবা উপবৃত্তাকার গ্রহ, তারপর বিষমাকার উপগ্রহ, ওগুলো পড়বা, ঠিক আছে? উষাবীর, ওগুলা। তারপর তারকা বিস্ফোরণকে কি বলে? তারকা বিস্ফোরণকে বলে সুপারনোভা। তারকা বিস্ফোরণকে কি বলে? সুপারনোভা। মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, এটা কে বলছেন? বিজ্ঞানী এডুইন হাবল। বিজ্ঞানী এডুইন হাবল। অর্থাৎ মহাবিশ্ব প্রসারণের যে সূত্রটা দিচ্ছে ওটা ইম্পর্টেন্ট। মহাবিশ্ব সূত্র প্রসারণে এডুইন হাবল একটা সূত্র দিছে, সেটা মহাবিশ্ব যে প্রসারিত হইতেছে এটার বেগ, ঠিক আছে? এটার বেগ ডি এর সমানুপাতিক, ডি এর সমানুপাতিক, আর ভি ইকুয়াল এইচ ডি হয়, দূরত্বের সমানুপাতিক প্রসারণ বেগটা। এইচ ডি হলো, এইচ হলো হাবল ধ্রুবক, এইচ হলো হাবল ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, সূর্যের নিকটতম তারা, নিকটতম তারা আলফা সেন্টারি, আলফা সেন্টারি, আলফা সেন্টারি। আমরা যে কক্ষপথে যেই গ্যালাক্সিতে থাকি ওটা কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা, ঠিক আছে? আকাশগঙ্গা ছায়াপথ। আর সূর্যের নিকটতম তারা কি? আলফা সেন্টারি। এখান থেকে আর কিছু আসে নাই তেমন, ঠিক আছে? তো এই ছিল ফিজিক্সের, ফিজিক্স ফার্স্ট পার্টের 10টা চ্যাপ্টার, আর ফিজিক্স সেকেন্ড পার্টের 11টা চ্যাপ্টার, ঠিক আছে? সবগুলো দেখার চেষ্টা করছি। ফিজিক্স ফার্স্ট পার্টের 10টা চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে, আর সেকেন্ড পার্ট থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে, মানে প্রতিটা অধ্যায় এফএমসি তে যেগুলো আসছে, কোন কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট, আর কোন কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট না, কোন কোন এরিয়া জোর দিতে হবে, কোন কোন এরিয়ায় জোর দিতে হবে না। এখন দেখো তোমরা তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে ফেলছো, অলরেডি একটা যুদ্ধ পার করে ফেলছো। এখন ধরো তোমার এক্সামটা খারাপ হচ্ছে, এক্সাম খারাপ হতেই পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে? এটা অস্বাভাবিক কিছু না, এক্সাম খারাপ হতে পারে, হয়তো তোমার ওই 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট ভালো যায়নি। কিন্তু এখন যদি তুমি হাল ছেড়ে দাও বা এখন যদি মন খারাপ করে বসে থাকো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তোমার এইগুলো গেলে ওইগুলো যাবে, ঠিক আছে? এখন যারা মন খারাপ করে বসে থাকবে তারা পিছিয়ে পড়বে। এখন তুমি যদি একটু পড়াশোনা করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এএফএমসি তে একটা সিট আসতে পারে, আসতে পারে। এএফএমসি তে একটা সিট অনায়াসে তুমি পেতে পারো। এখন তোমার কম্পিটিশন কিন্তু অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। কম্পিটিশন কেন কমে গেছে? দেখবা মেডিকেল যারা অ্যাসপিরেন্ট ছিল অনেকে পাবে, যেমন 5100, ঠিক আছে? ওরা তো অনেকে চান্স পাবে, চান্স পেলে ওই কম্পিটিশনটা কমলো। আর মেডিকেলে যারা চান্স পাবে না, ঠিক আছে, তারা অনেকেই ভেঙে পড়বে, দেখবা এই প্রিপারেশন আর নিবে না, প্রিপারেশন এখন থেকে ছেড়ে দেবে তারা। মানে এখন তুমি যদি লেগে থাকো, একটু লেগে থাকো, তাহলে আর প্রতিদিন এই ক্লাসগুলো যাচ্ছে হাই ভোল্টেজ সিরিজের, এগুলো করো, তাহলে কিন্তু তুমি সহজেই মানে কোন কোন প্রশ্নগুলো আসছে ওগুলো এখান থেকে বুঝতে পারবা, আর এই ফিজিক্সে তোমার একটা সিট কনফার্ম করে দিতে পারবা। তা আশা করি ভালো করে পড়াশোনা করবা, আর ভালো করে মানে টপিকগুলো অ্যানালাইসিস করে দিচ্ছে, ওগুলো ভালো করে পড়ো। আচ্ছা, আজকের জন্য আল্লাহ হাফেজ।